কি জানো তুমি বাবু সম্পর্কে, বলো রাহাত। স্যার, আপনি আজকেই মাত্র জয়েন হয়েছেন। বাবু ভাই সম্পর্কে কিছু জানেন না, শুধু শুধু কেন নিজের হায়াত কমাতে চাইছেন? ও জাস্ট সেট আপ। নিজের শরীরে এই পোশাকটা খুলে ফেলে দাও রাহাত। তুমি একজন পুলিশ হয়ে একজন ক্রিমিনালকে ভাই বলে ডাকতে লজ্জা করছে না? স্যার, আপনার মতো অনেক অফিসার এখানে এসেছে অনেস্ট নিয়ে। কিছুদিন পর কেউ কেউ বাবু ভাইয়ের পা চেটে চলেছে, আর যারা ঘাড় বাঁকাতে গিয়েছে তাদের ঘাড় ভেঙে দিয়েছে, কিন্তু তার কোনো প্রমাণ কিংবা সাক্ষী নেই। আমি আপনার ভালোর জন্যই বলছি স্যার, যেভাবে চলছে সেভাবেই চলতে দিন। শুধু নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন না বাবু ভাই এর সাথে ঝামেলা করে। আমি বাকি পুলিশ অফিসারদের মতো না রাহাত, আর মৃত্যুর ভয় আমি সম্রাট পাই না। যেদিন নিজের শরীরে পুলিশের পোশাক জড়িয়েছি সেদিনই মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছি। আচ্ছা, একটা কথা বলো, আমি শুনেছি এই এলাকার সবচেয়ে বড় মাফিয়া রুদ্রকে নাকি বাবুই মেরেছে, আর তারপর থেকেই নাকি বাবুকে সবাই ভয় পাওয়া শুরু করেছে, আর তখন থেকে এই এলাকার ভাই বাবু। স্যার, আমি উড়ো খবর শুনেছি, তবে আজ পর্যন্ত রুদ্র খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর না তো কেউ দেখেছে রুদ্র কিভাবে মারা গেছে। তবে এটা সত্যি, রুদ্র খুন হবার পর থেকে বাবুর রাজত্ব শুরু হয়েছে, আর বাবুকে সেলটা দেয় এই এলাকার বড় বড় নেতারা। সত্যি বলতে আমরা শুধু নামেই পুলিশ, সব কিছু তো চলে বাবু ভাইয়ের কথাই। চলো গিয়ে দেখা করে আসি বাবুর সাথে, ওরও তো জানা প্রয়োজন, ওর জমি এসে গেছে। বাবু ভাই এর এরিয়ায় যাবেন স্যার, তাও ওনার পারমিশন ছাড়া? ওর মতো ক্রিমিনালের থেকে পারমিশন নেবার কোনো প্রয়োজন আমার নেই। গাড়ি বের করো। এত সময় যাকে নিয়ে আলোচনা সমালোচনা হলো, সেই হলো এই গল্পের নায়ক প্লাস ভিলেন বাবু, বাবু ভাই। আর সেটাই আমি। আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন। চলুন এগিয়ে যাই। আজ এখানে ফুটবল ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ। গত 10 দিনে 16 টিম নিয়ে চলছে ফুটবল ম্যাচ। আয়োজন করেছি আমি। এটা এই এলাকায় চলছে সেই 40 বছর ধরে। ফাইনালে আমার টিম আর আমার শত্রুর টিম উঠেছে, তবে কারো সাধ্য নেই এই বাবুর এলাকায় এসে ঝামেলা করার। ফাইনালের সকল আয়োজন চলছে। আমি একটা চেয়ারে বসে আছি, পায়ের উপর পা তুলে বসে আছি, মুখে জ্বলন্ত সিগারেট, পরনে কালো সাদা রঙের একটা শার্ট আর নিচে সাদা রঙের একটা লুঙ্গি, হাতে স্বর্ণের তৈরি ব্যাসলাইট। সামনে অনেক ভিড় করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কানে ভেসে আসলো পুলিশের গাড়ির কেউ কেউ শব্দ। তখন মেজাজটাই গরম হয়ে গেল। এই কি হচ্ছে এখানে হুম? এত মানুষের ভিড় কেন? বাবুকে কোথায় গিয়ে বাবুকে ডেকে নিয়ে আয়। আরে এই অফিসার, কোথায় দাঁড়িয়ে আছিস তুই জানিস? আর বাবু ভাইয়ের নাম নিয়েছিস, আবার ইজ্জত ছাড়া। বাবু ভাই বল, বাবু ভাই। ক্রিমিনালকে এই সম্রাট ভাই বলে ডাকে না, গিয়ে ডেকে নিয়ে আয়, নয়তো আমি ঘাড় ধরে বের করে আনবো। এত সাহস তোর অফিসার, হ্যাঁ? তুই হয়তো জানিস না বাবু ভাই কে। শোন, এখনো সময় আছে, চলে যা এখান থেকে। বাবু ভাই আসলে নিজের পায়ে হেঁটে আর যেতে পারবি না। কিরে, এত চেঁচামেচি কেন? হ্যাঁ, আরে এই মাল আবার কে? আমার পারমিশন ছাড়া আমার এরিয়াতে পুলিশ? কিরে হাবিলদার, বলিসনি আমি কে? বলেছে তুই কে, আর আমি তোর মতো 2 টাকার মাস্তানকে ভয় পাই না। অফিস, আমি পুলিশকে প্রথম ভালো করেই বলি, চলে যা নিজের ভালো চাইলে। আমাকে হুমকি দিচ্ছিস তুই? আমার কাছে খবর আছে, এখানে ফুটবল খেলার নামে কোটি কোটি টাকার ব্যাটিং হয়। রকি অফিসার কি আজকেই হেমায়তপুর থেকে আসছে নাকি? শুনুন স্যার, বাবুর এরিয়ায় কোনো বেটিং হয় না। গত 40 বছর থেকে প্রতি বছর এখানে ফুটবল খেলার আয়োজন হয়। কোনো ইনলিগাল কাজ এই ফুটবল খেলায় হয় না। আপনাকে আমার কোনো শত্রুর পক্ষ থেকে হয়তো ভুল খবর দিয়ে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। শত্রু তারাই থাকে যে অপরাধ করে। এসব খেলা বন্ধ কর বাবু, নয়তো হাতে হাত করা পরিয়ে টেনে হেঁচড়ে থানায় নিয়ে যাব। এই, আমি তোর সাথে ভালো করে কথা বলছি, তুই শালা মাথায় উঠে বসে গেছিস একদম। আগামী 3 সেকেন্ডের মধ্যে এখান থেকে ফুট, নয়তো আজিমপুরে পাঠানোর ব্যবস্থা করে দেব।
স্যার চলুন স্যার, আমাদের কোনো প্রমাণ নেই, অযথা ঝামেলা করে লাভ নেই। অফিসার আমার দিকে তাকিয়ে থাকতে থাকতেই গাড়িতে উঠে বসে। রাহাত গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আমি গিয়ে চেয়ারে বসি। রকি আমার সামনে এসে আস্তে করে কাশি দেয়। আমি মাথা তুলে রকির দিকে তাকাতেই রকি বলে, ভাই আর একটু পর তো খেলা শুরু হবে, আপনি রেডি হবেন না? আমি তো রেডি হয়েই আছি। আমাদের প্লেয়াররা সবাই রেডি তো? জি ভাই, সবাই রেডি। তাইলে এবার চলেন, মাঠে যাই নাকি? রকিকে নিয়ে মাঠে চলে আসি। কিছু সময়ের মধ্যে খেলা শুরু হলো, আর প্রতিবারের মতো আমার টিম জয় হলো। এই নিয়ে টানা 10 বার আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে, আর সেটা খুব যত্ন করে লিখে রেখে দেওয়া হয়েছে। কিছু সময় পর চলে আসি বাসায়। রকি, আজকে খাবারের মেনু কি আছে? ভাই আজকে ফুলটুসি আন্টি সেই স্বাদ করে গরুর মাংস ভুনা করেছে, সেটাই নিয়ে এসেছি। আমি ফ্রেশ হয়ে আসছি, সব কিছু রেডি কর। আর হ্যাঁ, যদি আমি আসার আগে পেটে একটা টুকরো যায় না, তাহলে কি করব তুই খুব ভালো করেই জানিস। রকি কিছু না বলে মাথা নাড়ে। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিই। এরপর রকিকে নিয়ে একসাথে খাবার খেয়ে নেই। বিকেল 4টা, ছাদে দাঁড়িয়ে আছি। রকি এসে বলল, ভাই তোমার পারমিশন ছাড়া আমাদের এলাকায় নতুন মুরগি এসেছে। ওই যে টুম্পা কাকির বাসা আছে না, সেটাই উঠছে। আমাকে না জানিয়ে উঠে পড়েছে। চল তো গিয়ে বুঝিয়ে দিয়ে আসি বাবুকে না জানিয়ে বাবুর এরিয়ায় আসলে কি হয়। বলেই নিচে এসে বাইক নিয়ে চলে আসি টুম্পা কাকির বাসার সামনে। এসে দেখি ঘর গোছানো কাজ চলছে। 2টা ছেলে ঘরের জিনিসপত্র সাজিয়ে রাখছে। আমাকে দেখে ভয়ে পিছিয়ে যায়। একজন বয়স্ক মহিলা হাতে করে ঘড়ি নিয়ে এসে ছেলেটাকে বলে, এখনো দাঁড়িয়ে আছে কেন? আমি কিন্তু ফুলের টাকা দিব না। এই তোরা কারা? আমি তো শুধু তোদের দুজনকে বলেছি। যাও যাও, বের হয়ে যাও। এই আন্টি, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? কার পারমিশন নিয়ে তোমরা এই বাসায় এসেছো? এরিয়ায় থাকতে হলে বাবু ভাইয়ের অনুমতি লাগে, সেটা না জেনেই ঘর সাজানো শুরু করে দিয়েছো। নিজেদের অনেক বড় মস্তান মনে করো। চুপচাপ বের হও বলছি। এই বুড়ি, ভালো করে কথা বলছি বলে ভালো লাগছে না? হ্যাঁ, আমি কি করতে পারি দেখবি? আমি যদি বলি এই ঘড়িটা ভেঙে যাবে, তাই হবে। আমার কথা শেষ হতেই রকি ছেলেটার হাত থেকে ঘড়িটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। মহিলা ভয়ে পিছনে সরে যায়। আমি আবার বলি, আমি যদি বলি যে এই আলমারি মাটিতে মুখ থুবড়ে পড়বে। আমার কথা শুনে রকি আলমারি ফেলতে গিয়ে বলে, ভাই এটা অনেক ভারী, একটা হালকা কিছুর কথা বলো না। আচ্ছা তাহলে ওই কাছে টপটা তো পড়বেই। বাসার দরজা দিয়ে ভেতরে ঢুকতেই দেখি একটা ছেলে ফুলের টপটা তুলে ফ্লোরে ছুঁড়ে ভেঙে ফেলে। আমি দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলি, এই আপনি কে? আর এসব কি করছেন? এক্ষুনি বের হয়ে যান। আমি এক পলকে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটা কি বলছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। শুধু দেখছি মেয়েটির গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো নড়াচড়া করছে। চোখ ফেরাতে চেয়েও আমি পারছি না। কিছু সময় পর রকি আমাকে ধাক্কা দিতেই আমি বাস্তবে ফিরি। কি হলো? কথা কানে যাচ্ছে না? বের হয়ে যান এখান থেকে। এ কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? এই এরিয়ায় থাকতে হলে এই বাবুর পারমিশন নিয়েই থাকতে হবে। আচ্ছা, আপনি সেই সস্তা মাস্তান? হে, কাকে কি বলছিস? এ রকি, ওকে বল আমার সম্পর্কে। আমার মাথা গরম হলে কিন্তু একে ওখানেই ঠকে দেব। এবার আমার খুব ভয় হতে শুরু করছে। যখন বাসা ভাড়া নিতে এসেছিলাম তখন বাসার মালিক এই ছেলে সম্পর্কে বলেছে। তখন খুব ভয় করলেও ভেবেছিলাম সমস্যা হবে না। ভয়ে আমি শুকনো ঢুক গেলি। আব্বু ভয়ে পকেট থেকে টাকা বের করে দিয়ে দেয়। ছেলেটা টাকা হাতে নিয়ে আমার কিছুটা কাছে এসে বলে, প্রতি সপ্তাহে আমার পাওনাটা গিয়ে দিয়ে আসবে, আর তার জন্য সকল রকমের প্রোডাকশন থাকবে। এ রকি, চল। গুন্ডাটা চলে যায়। সোফায় মাথায় হাত রেখে বসে পড়ি। আম্মু আমার পাশে বসে মাথায় হাত রেখে বলে, তোকে আগে বলেছিলাম ওই ছেলের কথা। আম্মু বলেছে, কিন্তু তখন ভাবিনি এতটা ভয়ঙ্কর এই ছেলে। এই ছেলের সাথে ঝামেলা করা যাবে না, তাহলে খারাপ হবে।
আর কিছু না বলে চুপচাপ সবকিছু গুছিয়ে রাখে। নিজের রুমে এসে শুয়ে আছি। ভাই রাত হয়ে যাচ্ছে তো, পানিগুলো তো আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। রকিকে নিয়ে চলে আসি বাসার ছাদে। বসে বসে দুজন মদ খেতে থাকে। অনেক সময় মদ খাওয়ার পর রকি বলে, ভাই তুমি কি প্রেমে পড়ে গেছো নাকি? হে হে, তোর নেশা হয়ে গেছে। আমি আর প্রেম কখনো সম্ভব না। তুমি যেভাবে মেয়েটাকে দেখছিলে তাতে করে আমি ঠিক বুঝেছি। এই, তুই বেশি বুঝে গেছিস। চুপচাপ খা, নয়তো ফোট এখান থেকে। আমাকে ধমক দিয়ে না হয় তুমি চুপ করিয়ে দিলে ভাই, কিন্তু তোমার চোখ কিন্তু ভাই সব কিছু বলে দিচ্ছে। রকিকে লাথি দিয়ে আমি একা একাই হাসতে থাকি। কখন ছাদেই ঘুমিয়ে যাই নিজেই জানি না। কাল থেকে আমরা রেস্টুরেন্টে কাজ শুরু করব, কি বলিস তুই? যত তাড়াতাড়ি শুরু করব ততই ভালো। কার থেকে ঋণ নিয়েছো সেটা মনে আছে নিশ্চয়ই? মনে আছে। আচ্ছা তুই থাক, আমি তোর আব্বুর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে আসি। বলেই আম্মু চলে যায়। আমি বসে বসে ভাবছি কিভাবে কি করা যায়। হঠাৎ বাইরে বাইকের হর্ন বেজে ওঠে। দরজা খুলে দেখি কালকে সেই গুন্ডাটা। আজকে আবার কি চাই আপনার? কি রান্না হয়েছে তোমাদের বাসায়? নতুন মুরগি আমার এরিয়ায় আসলে আমাকে খাওয়াতে হয়। দেখুন, এখন কিন্তু আপনি বেশি বেশি করছেন। আপনি চাঁদা চেয়েছেন, সেটা আপনাকে দিয়েছি। এখন যা করছেন এটা বাড়াবাড়ি। চাঁদাবাজি আমি করি না, যেটা নিয়েছি ওটা তোমাদের প্রোডাকশন মানি। বেশি কথা আমার একদম পছন্দ না। শর্ত সামনে থেকে। বলেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাসার ভেতরে ঢুকে যায়। আমি পেছন পেছন গিয়ে দেখি কিচেনে গিয়ে সব কিছু খুলে খুলে দেখছে। রাগ হচ্ছে খুব, কিন্তু কিছু করতে পারছি না। চুপচাপ দাঁড়িয়ে দেখছি। রকি, গিয়ে প্লেট নিয়ে আয়, আর খুব ক্ষুধা পেয়েছে। এই কিউটি প্লেট কোথায় রাখা আছে বলো? আমি কিছু বলার আগে আম্মু হাত দিয়ে দেখিয়ে দেয়। আব্বু আম্মু দুজনেই খুব ভয় পেয়ে আছে। রকি গিয়ে 2টা প্লেট নিয়ে আসে। বাবু নিজের হাতে খাবার নিয়ে একটা চেয়ারে বসে পড়ে। রকিও খাবার নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে থাকে। খাওয়া শেষে বাবুর আম্মু সামনে গিয়ে বলে, খাবার খুব মজা হয়েছে। এখন থেকে রোজ 3 বেলা আমি আপনাদের বাসায় খাবো, আর এটাই হবে আমার সাপ্তাহিক টাকা। এ রকি, চল। বলেই দুজন চলে যায়। আম্মু, তুমি কেন আমাকে চুপ করে থাকার জন্য ইশারা করলে? ওই গুন্ডাটা যা বলবে তাই হবে? কি করব মা, কাল পাশের বাসায় একজনের থেকে ওর ব্যাপারে সবকিছু শুনেছি। ওর সাথে কেউ বাড়াবাড়ি করলে তার পরিণাম খুব খারাপ হয়। তাই বলে সবকিছু চুপচাপ সহ্য করব? আমরা পুলিশের কাছে যাব। এখানকার পুলিশও ওর পারমিশন ছাড়া ওর এরিয়ায় আসতে পারে না। এসব বাদ দিয়ে আমরা আমাদের কাজে মন দিই। আর মনে করবি দুটো ভিক্ষুককে রোজ খাওয়াচ্ছিস। বলে আম্মু চলে যায়। পরের দিন থেকে আমরা আমাদের রেস্টুরেন্টে চালু করি। আমাদের বাসার সাথে একটা বড় দেখে দোকান নিয়ে সেইটাকে রেস্টুরেন্টের মতো করে নেই। আজ প্রথম দিন আশেপাশের লোকজন এসে দেখে যাচ্ছে, আবার অনেকে কিছু খাওয়া দাওয়াও করছে। ভাই ওই খুশি কে করেছে জানো? খুশি আবার কে? যার বাসা থেকে কাল সকালে খেয়ে আসলাম না, সেই মুরগির নাম খুশি। ওর নাম খুশি শুনে আমার তো খুশি লাগছে না। কি করেছে বলে ফেল। তোমার পারমিশন ছাড়া রেস্টুরেন্ট খুলে নিয়েছে। রকির কথা শুনে আমি বসা থেকে দাঁড়িয়ে যাই। কিছু সময় চোখ বন্ধ করে রেখে চোখ খুলে পকেট থেকে সিগারেট বের করে মুখে নিয়ে জ্বালাই। রকি, চল, ওই খুশির খুশি আমি বেশি করে পানিতে চুবিয়ে আসি বলেই বাইক নিয়ে রওনা দেই। আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে কিছু আন্টির সাথে কথা বলছি। হঠাৎ দেখি সেই গুন্ডাটা এসে রেস্টুরেন্টের সামনে বাইক থামায়। বাইক থেকে নেমে চোখে কালো একটা চশমা পরে আমাদের দিকে আসতে আসতে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াচ্ছে। আমার সামনে এসে দাঁড়াতেই সবাই সরে যায়। তোর সাহস দেখে আমি সত্যিই মুগ্ধ। সব কিছু জানার পরেও আমার পারমিশন না নিয়ে এত বড় রেস্টুরেন্ট খুলে ফেলেছিস রাতারাতি। এখন যদি আমি এই রেস্টুরেন্ট ভেঙে ছুড়ে দিয়ে যাই তাহলে কেমন হবে বলতো? দেখুন, আমরা একজনের থেকে অনেক টাকা লোন নিয়ে এই রেস্টুরেন্টটা খুলেছি। দয়া করে এমন কাজ করবেন না। যদি তাই চাস তাহলে আমার পাওনাটা আমাকে দিয়ে দে। মাত্র একটু আগেই খুলেছি, কালকে দেই।
বাকির নাম ফাঁকি খুশি রানী। রকি, গিয়ে ক্যাশ দেখতো কত আছে। রকি যেতে নিলে খুশির আম্মু বলে, তুমি আমার ছেলের মতো, আমাদের কিছুদিনের সময় দাও, আর 2 দিন পর আমাদের লোন শোধ করতে হবে, নয়তো আমাদের অনেক বড় সমস্যা হবে। হে আন্টি, আপন হে না, এখন যে টাকাটা নেব সেটা তোমাদের প্রোডাকশন দেবার জন্যই। রকি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমি পুলিশের কাছে যাব। রকি, কি বলে তোর কিউটি? কোনো চিন্তা করো না কিউটি, এখান থেকে আমরাও সোজা পুলিশের কাছেই যাব প্রোডাকশন মানি আনতে। তোমার কষ্ট করতে হবে না, আমরাই তোমাকে পৌঁছে দিব। বলেই দুজন হাসতে থাকে। রকি গিয়ে ক্যাশ বক্স খুলে কত টাকা নিয়েছে জানি না, দুজন হাসতে হাসতে চলে যায়। আমি বসে বসে কান্না করতে থাকি। এভাবেই কেটে যায় 2 দিন। ঋণ পরিশোধ করতে না পারায় যার থেকে লোন নিয়েছি তার লোকজন এসে রেস্টুরেন্ট থেকে সব কিছু বের করে নিয়ে যেতে থাকে। অনেক আকুতি মিনতি করার পরেও শোনে না। হঠাৎ একজন বাহির থেকে আমার সামনে এসে আছড়ে পড়ে। বাহিরে তাকিয়ে দেখি বাবু স্টাইল করে হেঁটে ভেতরে আসছে। সবাই বাবুকে দেখে ভয়ে সব কিছু রেখে দাঁড়িয়ে যায়। একজন বলে, বাবু ভাই, ওরা আমাদের বসের থেকে লোন নিয়েছে আর সময় মতো দিতে পারেনি, তাই এসব নিয়ে যাচ্ছি। আপনি শুধু শুধু ঝামেলা করবেন না। এই বাবু নিজের ওয়াদা কখনো ভোলে না। আমার এরিয়ায় কারো সাথে বাহিরের কেউ অন্যায় করতে পারে না। যদি হাত পা ঠিক রাখতে চাস তো চলে যা, আর নয়তো ঠিকানা হবে হসপিটালের বেড। ছেলেগুলো সবাই একসাথে বাবুকে মারতে গেলে বাবু এক এক করে সবাইকে মেরে বাইরে ফেলে দেয়। সবাই কোনো রকমে গাড়িতে উঠে চলে যায়। বাবু আমার কাছে এসে বলে, এইটাই হলো এই বাবুর প্রোডাকশন, বুঝেছ কিউটি? এই চলো রে। বলেই বাবু আর রকি চলে যায়। আমি মুচকি হেসে ভেতরে চলে আসি। যার থেকে লোন নিয়েছি সে রাতে কল করে বলে লোন পরিশোধ করতে হবে না। এইভাবেই কেটে যায় আরও কিছুদিন। স্যার, আপনি বাবু ভাইকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দিন, আমরা কিছুই করতে পারবো না ওর। রাহাত, বাবু নিজেকে যতই চালাক মনে করুক, ও কখনো না কখনো কোনো ভুল করবেই। আর আমিও সেদিন ওর অপেক্ষায় আছি, শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। বাবুকে সেই ছোট থেকে দেখছি স্যার, ও কোনো কিছু করার আগে 1000বার ভাবে। আমার মনে হয় না আমরা ওর কিছু করতে পারবো। তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। বাবুকে সবার সামনে হাতে হাত করা পরিয়ে টেনে হেসড়ে নিয়ে আসবো। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছনে কারো আসার উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকিয়ে দেখি খুশি দাঁড়িয়ে আছে। আরে, তুমি এখানে কেন? ধন্যবাদ দিতে এসেছি, আর সরি বলার জন্য। ধন্যবাদ কেন আর সরি বা কেন? ধন্যবাদ আমাদের রেস্টুরেন্টটা বাঁচানোর জন্য, আর সরি তোমাকে ভুল বোঝার জন্য। ধন্যবাদের কারণটা বুঝেছি, কিন্তু সরির কারণটা ঠিক বুঝলাম না। প্রথম থেকে তোমাকে ভুল বুঝেছি, খারাপ মানুষ ভেবে, কিন্তু যখন তোমার ভেতরের ভালো মানুষটাকে বুঝতে পারলাম তখন বুঝলাম আমি কতটা ভুল। এখন যা বলছে এসব ভুল। আমি ভালো মানুষ না, আমি সত্যিই খুব খারাপ মানুষ। এই মহল্লার সবাই আমাকে ঘৃণা করে, আমার মৃত্যু কামনা করে। তারা তো আর জানে না এই মহল্লার সকল বাচ্চাদের পড়াশোনার খরচ তুমি দিচ্ছ। কেউ অসুস্থ হলে তাদের বিনামূল্যে নয়, তোমার টাকায় চিকিৎসা হয়। ইউ আর এ রিয়েলি গুড ম্যান। ইংলিশ মিডিয়াম, আমি এসব কিছুই করি না। তোমার কথা শেষ হলে আসতে পারো। যাব তো, তার আগে আমার চাকরির ব্যাপারে কথা বলে নেই। চাকরি মানে? আবু রেস্টুরেন্ট চালাতে পারবে, আমি ঘরে বেকার বসে থাকার চেয়ে তোমার চাকরি করব, ঠিক আছে? আমার মতো গুন্ডার আন্ডারে চাকরি করবে তুমি? হ্যাঁ, লোকজন তোমাকে খারাপ বলবে। তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমাকে তোমার এখানে চাকরি দাও, তাতে করে তোমার প্রোডাকশন মানিও সেখান থেকে কেটে নিও। ভাই, দিয়ে দাও না চাকরি। কিউটি আমাদের রোজ রান্না করে খাওয়াতেও পারবে। এখানে ওখানে আর খেতে ভালো লাগে না ভাই। ঠিক আছে, সকাল থেকে চলে আসতে বলো। আরে ইংলিশ মিডিয়াম, ড্রেসের সাথে ওড়না দেয় বুক ঢেকে রাখতে, গলায় পেঁচিয়ে রাখার জন্য না। বলেই বাবু চলে যায়। আমি মুচকি হেসে ওড়না বুকে নিয়ে চলে আসি বাসায়। পরের দিন সকালে চলে আসি বাবুর বাসায়।
এসে দেখি বাবু এখনো ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে কতই না কিউট লাগছে। এখন বাবুকে দেখে কেউ বলবেও না যে ও মারামারি করতেও জানে। এক পলকে তাকিয়ে আছি বাবুর ঘুমন্ত মুখের পানে। হঠাৎ পেছন থেকে কাশির শব্দ শুনে পিছনে তাকাই। রকি দাঁড়িয়ে আছে আমার পিছনে, আমার দিকে তাকিয়ে চোখের ভ্রু নাচছে। কি এমন করে ভাইয়ের দিকে তাকিয়েছিলে কেন? কই না তো, আমি কোথায় তাকিয়েছিলাম? আমি তো মাত্রই আসলাম। তাই বুঝি? আমি তো সেই কখন থেকে দেখছি তুমি ভাইয়ের দিকে এক পলকে তাকিয়ে আছো। তুমি বেশি দেখেছো। বাবুকে ডেকে তোলো, কাজ করতে হবে না। আজ আমার চাকরির প্রথম দিন। হ্যাঁ তুলসী, তুমি গিয়ে রান্না করো। ভাই উঠেই যেন গরম গরম পরোটা আর ডিম ভাজি খেতে পারে, সাথে আমিও আর কি। ঠিক আছে, যাচ্ছি। সবকিছু আছে নাকি রান্নাঘর খালি? কি কি লাগবে তুমি লিখে দাও, আমি নিয়ে আসছি। আসলে কি বলো তো, আমরা তো কখনো আগে নিজেরা রান্না করে খাইনি, তাই ঘরে তেমন কিছু নেই। ঠিক আছে, লিখে দিচ্ছি। তবে হ্যাঁ, সব কিন্তু টাকা দিয়ে কিনে আনবে। আবার ভয় দেখিয়ে নিয়ে এসো না। বাবু ভাইয়ের থেকে টাকা নিবে? কার এত সাহস? এই সকাল সকাল এত হাউকাউ কিসের? আমার এত সুন্দর ঘুমের দিলি তো 12টা বাজিয়ে। সকাল 8টা বাজে এখন। এখন আর ভোর নেই। রকি, ওকে বলে দে আমি এত সকালে ঘুম থেকে উঠি না। আমার বলতে হবে কেন ভাই? তুমি বলেছো তো, ও তো শুনেছে। আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, তোকে আজকে আমি। বলেই বাবু শোয়া থেকে উঠে যায়। রকিকে ধরার জন্য দৌড়ে দিলে রকিও দৌড় দেয়। বাড়ির বারান্দায় দুজন ছোটাছুটি করছে। একটু পরে বাবু রকিকে ধরে ফেলে। রকিকে উধুম কেলাতে থাকে। ভাই আমাকে পরে মাইরো, আগে তোমার ইজ্জত বাঁচাও। মানে কি? কার এত বড় সাহস যে আমার ইজ্জত নিয়ে খেলবে? ভাই তুমি শুধু একটা শর্টস পরে আছো, আর এখানে একটা মেয়েও আছে। রকির কথা শুনে বাবু নিচের দিকে তাকায়। পরনে একটা শর্ট প্যান্ট ছাড়া কিছুই নেই। আমি বাবু এক দৌড়ে রুমে চলে যাই। আমি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছি। রুমে এসে তাড়াতাড়ি ড্রেস পরে নেই। ফ্রেশ হয়ে কিছু সময় পর রুম থেকে বের হয়ে দেখি রকি আর খুশি কেউই নেই। কিচেনে শব্দ শুনে সেই দিকে এগিয়ে যাই। কিচেন রুমে এসে তো আমি অবাক। এতদিন যে কিচেন রুমকে গরু ঘরের থেকে কম মনে হয়নি, সেটা এখন চকচকে হয়ে গিয়েছে। খুশি কোমরে ওড়না গুজে কাজ করছে। আমার উপস্থিত বুঝতে পেরে পিছনে ঘুরে আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা একটা কথা বলো তো, এটা কি মানুষ থাকার মতো অবস্থা ছিল? সারাদিন মারামারি করে না কাটিয়ে ঘরে কাজ করলে তো এমন অবস্থা হতো না। আমি তো আর রান্না করি না, ওই মাঝে মাঝে রকি এটা ওটা ভেজে নিয়ে যায় ওখান থেকে। আর ঘরে আজকের আগে কখনো খাবার খাইনি, তাই এসব পরিষ্কার করার প্রয়োজন মনে করেনি। এসব মাস্তানি ছেড়ে দিয়ে ভালো কিছু করো। তুমি কি মনে করো মানুষ তোমাকে সম্মান করে চাঁদার টাকা দিয়ে যায়? এটা ভেবে থাকলে তুমি ভুল ভাবছো। তোমাকে ভয় পায় বলে চাঁদা দেয়, আর তুমি চলে আসার সাথে সাথেই তোমার মৃত্যু কামনা করে। ভয় দিয়ে নয়, মানুষ মন জয় করো ভালোবাসা দিয়ে। জ্ঞান দিতে বলেনি তোমাকে, যেটা করছো সেটা করো, আর এসব সস্তা জ্ঞান অন্য কোথাও দাও। বলেই বাবু চলে যায়। আমি মুচকি হেসে মনে মনে বলি, তুমি আমাকে যতই অপমান করো না কেন, আমি তোমার ভিতরের ভালো মানুষটাকে ঠিকই বের করে আনবো। বাবু ভাইকে বাবু তৈরি করবই। এই যে নাও, তুমি যা যা আনতে বলছিলা সবকিছু এখানে আছে, তাড়াতাড়ি করো, খুব ক্ষুধা পেয়েছে তো। আচ্ছা ভাইয়া, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি রান্না করে নিচ্ছি। আচ্ছা তুমি আমাকে ভাইয়া বলো, কিন্তু বাবু ভাইকে কেন ভাইয়া বলো না? ওকে দেখলে আমার ভাইয়া না অন্য কিছু ডাকতে ইচ্ছে করে। আচ্ছা সামথিং সামথিং নাকি? আমি কিচেন থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। রকি আর খুশির সব কথাই শুনছিলাম। শেষের কথাটা ঠিক হজম হলো না। আচ্ছা, খুশি তো অনেক ভালো একটা মেয়ে, আমার মতো একজন খারাপ ছেলের কাছে কি পাওয়ার আশা করছে ও? আর কিছুদিন বাবু, তারপর তোর ঠিকানা হবে জেলের চার দেয়ালে।
তোর জন্য আমি যা যা হারিয়েছি তা আমি তোর থেকে সুদে আসলে উসুল করব। তোর জীবনকে যদি আমি নরক না করে দিয়েছি, আমার নামও সম্রাট না। কি রে, এত লেট করে আসলি কেন? এতবার না করার পরে তুই কেন ওই গুন্ডার ওইখানে কাজ করতে গেলে বুঝলাম না। আমাদের রেস্টুরেন্টে বসলে তো একজন লোক কম লাগতো। আম্মু, আমার মন বলে বাবু ইচ্ছে করে খারাপ হয়নি। হয়তো বাবুর খারাপ হবার পিছনে কোনো না কোনো কারণ আছে। তুই হঠাৎ ওই মস্তানটার পক্ষ নিয়ে কথা বলতিস যে? সত্যি করে বল তো, কাহিনী কি? তুমি না বলো আম্মু, তুমি আমার চোখ দেখলে সবকিছু বুঝে যাও। তাহলে এখন কেন বুঝতে পারছো না? সবকিছু বুঝতে পারছি। একটা কথা মনে রাখিস, মা সমাজ বলে একটা কথা আছে, আর আমাদের সমাজের মানুষকে নিয়েই থাকতে হবে। কোন সমাজের মানুষের কথা বলছো আম্মু? তুমি মারা গেলে এই মানুষগুলো তোমার খরচ খেতে আসবে, তোমার জন্য আফসোস করবে না, বলবে ভাই আর একটু মাংস দেন না। সেই মানুষকে নিয়ে আমি ভাবতে চাই না। খুশি আমাকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে চলে যায় ওর রুমে। এই মেয়েটাকে নিয়ে কি যে করব, যেটা করবে ঠিক করে সেটাই করে ছাড়বে, আর আমাকে সারাক্ষণ চিন্তার মধ্যে থাকতে হবে। সকাল 8টা এখন। আজ কেন জানি এমনিতেই ঘুম ভেঙে গিয়েছে। চোখটা খুলতেই দেখি আমার সামনে এক পরী দাঁড়িয়ে আছে। সকাল সকাল এত সুন্দর পরী আমার সামনে দাঁড়িয়ে আছে, বিশ্বাস করতে পারছি না। নীল শাড়ির সাথে নীল রঙের কাচের চুড়ি হাতে, টুংটাং করে শব্দ করছে। কপালে ছোট্ট একটা টিপের সাথে চোখের কোণে ঘাড়ো করে কাজল আঁকা, গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটোতে হালকা গোলাপি লিপস্টিক, দুই কানে নীল পাথরের ঝুমকো দুলছে। চুলগুলো খোলা থাকায় হালকা বাতাসে উড়ছে। মাঝে মাঝে কিছু চুল পরীটার মুখের উপর এসে পড়ছে। আমি শোয়া থেকে উঠে পরীটার দিকে এগিয়ে যাই। চোখের পলক 1 সেকেন্ডের জন্য পরীটার দিক থেকে সরছেই না। হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে পরীটার মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেই। আজ যেন নতুন এক বাবুকে আবিষ্কার করছি। আজকে নিজে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে বলে মনে হচ্ছে। বাবুর অপলক দৃষ্টি আমার দিকে দেখে। কিছুটা লজ্জাও করছে বাবু আমার দিকে এভাবে তাকিয়ে আছে বলে। হঠাৎ বাবু যেটা করে আমার চোখ তো কপালে। বাবু আমার দিকে ঝুঁকে আমার গালে ও ঠোঁট ছোঁয়ায়। রকির কথা শুনে দুজনে লজ্জায় পড়ে যায়। আরে বাহ, সকাল সকালে তো রোমান্টিক দৃশ্য দেখতে পারবো, সেটা তোমার জানাই ছিল না। রকির কথা শুনে আমার ঘোর কাটে। আমি এতক্ষণে বুঝতে পেরেছি আমি একটু আগে কি করেছি। এত সময় যে নীল পরীকে দেখেছি সেটা আর কেউ নয়, খুশি। খুশির লজ্জা পেয়ে দৌড়ে বাসার ভিতরে চলে যায়। আমি ছাদের এক কোণায় গিয়ে উল্টো হয়ে ঘুরে দাঁড়িয়ে আছি। রকি এসে আমার পাশে দাঁড়িয়ে বলে, ভাই, একটু আগে কি হচ্ছিল এগুলো? তুমি কি খুশিকে ভালোবেসে ফেলেছো? যা তো এখান থেকে তুই। ঘুমের ঘোরে কি করেছি বুঝতে পারিনি। কিন্তু খুশি তো হুশেই ছিল। আমার মনে হয় কি জানো, খুশি তোমাকে ভালোবাসে। তুই পাগল হয়ে গেছিস। খুশির মতো একটা শিক্ষিত একটা মেয়ে আমার মতো রাস্তার ছেলেকে কখনোই ভালোবাসবে না। আর আমার সম্পর্কে তুই তো সবই জানিস, গুন্ডা মাস্তানকে কেউ ভালোবাসে না। না ভাই, তুমি ঠিক বলছো না। আমি খুশির চোখে তোমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। আর যদি তা নাই হতো, তাহলে তুমি ওকে কিস করার পরেও ও তোমাকে থাপ্পড় দিল না কেন? তার মানে অবশ্যই তোমাকে থাপ্পড় দেয়নি কারণ ও তোমাকে ভালোবাসে। আমি বলি কি, তুমি খুশিকে তোমার মনের সবগুলো কথা বলে দাও। যদি ওর হাত জোরে আমার গালে এসে পড়ে? একা কোথাও গিয়ে প্রপোজ করো, থাপ্পড় দিলেও কেউ দেখবে না। সেই কখন থেকে বুকের বাম পাশে হাত রেখে আছি। বুকের মধ্যে ধুকপুক করেই চলেছে। এখনো মনে হচ্ছে বাবু আমার সামনেই দাঁড়িয়ে আছে। আর ওর ছোঁয়া এখনো আমি অনুভব করছি। বড় বড় নিঃশ্বাস নিতে ব্যস্ত। কিছু সময় পর কিচেনে চলে আসি নাস্তা বানানোর জন্য। কিছু সময় পর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে রুমে এসে চেঞ্জ করে নেই। খুশি এসে খাবার জন্য ডাকে। 3 জন একসাথে নাস্তা করে নেই। হঠাৎ খুশির মোবাইলটা বেজে ওঠে। খুশি উঠে বাইরে চলে যায়। কি হয়েছে আম্মু?
এখন করলে যে আমি তো একটু আগেই আসলাম। বাসায় আসতে হবে তোকে এখন। কি হচ্ছে আম্মু? আব্বু ঠিক আছে তো? আমরা সবাই ঠিক আছি, একজন লোক এসেছে তোর সাথে কথা বলতে চাই, তুই চলে আয় এখনই। আচ্ছা আমি আসছি বলেই কল কেটে রুমে চলে আসি। কে কল করেছিল? কোনো সমস্যা? আম্মু কল করেছিল, আমাকে এখন বাসায় যেতে বলেছে। ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। আরে না না, তোমার কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। ভাবি, ভাইয়ের কোনো কাজ নেই, সমস্যা হবে না। রকির মুখে ভাবি শুনে খুশি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রকি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। খুশি আর কিছু না বলে আমার সাথে বাসা থেকে বের হয়। তারপর বাইকের পিছনে বসে আমার কাঁধে হাত রেখে বসে। আমি বাইক স্টার্ট দিয়ে চালাতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি খুশিদের বাসায়। খুশি বাইক থেকে নেমে বলে, বাসার ভিতরে আসো। এখন থাক, পরে আসবো। যাও গিয়ে দেখো আন্টি কেন জরুরিভাবে আসতে বলেছে। কোনো সমস্যা হলে আমাকে জানিও। ঠিক আছে, তুমি বাসায় চলে যাও, আর কারোর সাথে মারামারি করবে না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। বলেই বাবু চলে যায়। আমি বাসার ভিতরে এসে দেখি আব্বু আম্মুর সামনে একজন পুলিশ বসে আছে। পুলিশ দেখে কিছুটা ভয় পেয়ে যায়। আমাকে দেখে পুলিশ অফিসার বসা থেকে উঠে দাঁড়ায়। আসুন মিস খুশি, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছেন মানে? আমি তো আপনাকে চিনি না। কিন্তু আমি আপনাকে চিনি। আমার কাছে খবর আছে আপনি গুন্ডার সাথে কাজ করেন, আর সারাক্ষণ সেই গুন্ডার সাথেই থাকেন। আপনি নিজের ক্ষতি করছেন জেনে শুনে। আমি আপনাকে সাবধান করতে এসেছি। আমি কার সাথে থাকি কি করি সেটা একান্তই আমার ব্যাপার। সেটা নিয়ে আপনার কোনো সমস্যা হবার কোনো কারণ আমি দেখছি না। আর আপনার কাছে যদি কোনো প্রমাণ থেকে আপনি বাবুকে অ্যারেস্ট করতে পারেন। আপনি একজন ক্রিমিনালের পক্ষে নিয়ে কথা বলছেন আর ক্রিমিনালকে বাঁচানোর চেষ্টা করছেন। এটা কিন্তু সবচেয়ে বড় অপরাধ। আমি আপনাকে বলছি তো, যদি আপনার কাছে কোনো প্রমাণ বা কিছু থেকে থাকে তাহলে বাবুকে অ্যারেস্ট করুন। আপনার ভালোর জন্য আপনাকে সমাধান করতে এসেছিলাম, কিন্তু আপনি যখন নিজের ক্ষতি করবেন ঠিক করেছেন। আমি আর কি করতে পারি? তবে একটা কথা মাথায় রাখবেন, আমার পিস্তলের গুলিতে শুধু বাবুর নামই লেখা আছে। কষ্ট পেতে না চাইলে ওর বিরুদ্ধে আমাদের প্রমাণ খুঁজে বের করে দিন। আপনি এখন আসতে পারেন। নিজের ভালো আমি নিজেই বুঝি, আপনার থেকে শিখতে হবে না আমার। অফিসার আমাকে চোখ দেখিয়ে চলে যায়। আম্মু কিছু বলবে তার আগেই আমি রুমে চলে আসি। খুব রাগ হচ্ছে পুলিশ অফিসারের ওপর। মানুষ শুধু খারাপ দিকটাই কেন দেখে, ভালো দিকটাকে কেন দেখতে চায় না? কি হয়েছে ভাই, সবকিছু ঠিক আছে তো? বাসার ভিতরে যায়নি, একটু পর খুশিকে কল করে সবকিছু শুনবো। কিছু না কিছু তো হয়েছে, নয়তো এত জরুরিভাবে কেন কল করে নিয়ে গেল? আচ্ছা, এখন কি বাইরে যাবা নাকি? খুশিকে ভালোবাসি বলার আগে নিজেকে এই অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসতে হবে। অন্ধকার জগতের মানুষ হয়ে আর বাঁচতে চাই না, আর সেই জীবনের সাথে খুশিকে জড়াতেও চাই না। সবকিছু বাদ দিয়ে ভালো মানুষ হতে হবে। আমরা তো কোনো কাজই জানি না ভাই, তাহলে চলবে কিভাবে আমাদের? কোনো একটা ব্যবস্থা তো হবেই। আর কিছু বলতে যাব তার আগেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, হ্যালো আমার শিকার। কে তুই? তোর জম এই পৃথিবী থেকে তোর নাম নিশানা মুছে দেবার জন্য বেঁচে আছে। এই বাবুর নাম নিশানা মুছে দিবে এমন ছেলেকে আজ পর্যন্ত কোনো মা জন্মই দেয়নি। নিজের আয়ু কমাতে না চাইলে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। সময় হলেই ঠিকই বুঝতে পারবি কার কোথায় যাবার সময় হয়েছে। নিজের নামের কাফনটা বুকিং দিয়ে রাখ। সাথে 3.5 হাত কবরও করে রাখিস তোকে শোয়ানোর জন্য। যদি এক বাপের জন্ম হয়ে থাকিস তাহলে সামনে এসে কথা বল। সময় হলে ঠিকই তোর সামনে চলে আসবো, আর যেই কবর তুই আমার জন্য খুঁড়ে রাখতে চাইছিস সেই কবরেই তোকে শোয়াবো। তোর নিজের জন্য নিজেই কবর খুঁজে রাখ।
আমাকে আর কিছু বলতে না দিয়ে কল কেটে দেয়। রকির চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ভাইকে কল করেছিল, আর কেউ কি তোমাকে মারতে চায়? আমাকে মারার জন্য তো কতজন সুযোগের অপেক্ষায় আছে। হবে কেউ একজন যে কখনো আমার হাতে কেলানি খেয়েছিল। আচ্ছা, এসব বাদ দিয়ে এখন আমাকে প্র্যাকটিস করতে হবে কিভাবে খুশিকে প্রপোজ করব। আর এখন থেকে সকল মাস্তানি বন্ধ। আমরা এখন থেকে ভালো মানুষ হয়ে গেলাম। কোনো চাঁদাবাজি হবে না। গিয়ে মার্কেটে সবাইকে বলে দে। ঠিক আছে ভাই, তুমি রেডি হও ভাবিরে প্রপোজ করার জন্য। আমি গিয়ে খবরটা দিয়ে আসি। রকি চলে যায়। আমি রুমে এসে আলমারি খুলে একটা ব্ল্যাক টি শার্ট আর জিন্স বের করে পরে নেই। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকি। ওয়াও ভাই, তোমাকে তো পুরো একদম সিনেমার হিরো লাগতেছে। বিশ্বাস করো, আমি যদি মেয়ে হতাম তাহলে এখনই তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই তোর মতো ঢ্যাঁড়সকে নিয়ে পালাবো। আচ্ছা, সত্যি কি আমাকে ভালো লাগছে? তোমার কসম ভাই, অসাম লাগতেছে তোমারে। ভাবি তো একদম পুরো ফিদা হয়ে যাবে তোমাকে দেখে। রকির কথা শুনে আমার কেন জানি লজ্জা করছে। আমি লজ্জা পাচ্ছি, এটা যেন রকি কিছুতেই হজম করতে পারছে না। ভাই, এইটা কিন্তু আমি মানতে পারলাম না। তুমি লজ্জা পাইতেছো? তোমার সাথে ছোট থেকে বড় হয়েছে একসাথে, কখনো এমন মেয়ে মানুষের মতো তো তোমাকে লজ্জা পাইতে দেখি নাই। তো কোথাও লেখা আছে আগে লজ্জা পাইনি বলে এখন পাওয়া যাবে না? না, তা ঠিক না। আচ্ছা, এখন এসব বাদ দিয়ে ভাবিকে কল করে একটা রোমান্টিক জায়গায় নিয়ে যাও, আর তোমার মনের কথাটা বলে দাও, ঠিক আছে? সবই তো ঠিক আছে, কিন্তু আমার কাছে তো খুশির মোবাইল নাম্বার নেই। আমি থাকতে তুমি চিন্তা করো কেন ভাই? এই নাও ভাবির নাম্বার, 01340। রুমে শুয়ে আছি, হঠাৎ মোবাইল বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করব কি করব না ভাবতে ভাবতে কল কেটে যায়। আবার সাথে সাথেই কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, খুশি, আমি বাবু। তুমি আমার নাম্বার পেলে কোথায়? কেন, তোমার নাম্বার কি অস্কার নাকি যে পাওয়া যাবে না? না, তা ঠিক না। আচ্ছা, তা বলো আমার নাম্বার নিয়ে কল করার কারণটা কি? এখন কি একটু দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে, কোথায় আসবো বলো? তোমাদের বাসা থেকে ডান দিকে যে পার্কটা আছে ওখানে চলে আসো, আমিও আসছি। আচ্ছা ঠিক আছে, আসছি। বলেই কল কেটে শাড়িটা ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আছড়ে রুম থেকে বের হতেই আম্মু বলে, কি রে, এখন কোথায় যাচ্ছিস? বাবুর সাথে দেখা করতে আম্মু। পুলিশটাও ওসব বলার পরেও তুই বাবুর সাথে মিশবি? আম্মু পুলিশটা কথা শুনে আমার মনে হলো উনি কোনো পার্সোনাল কারণে বাবুর ওপর প্রতিশোধ নিতে চায়। আর উনি ভালো কোনো পুলিশ অফিসার নয়। একজন ভালো পুলিশ অফিসার কখনো কাউকে মেরে ফেলার কথা বলে না। তুমি ওসব ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। ভালো খারাপ কোনো কথা নয় খুশি। আমি যতটুকু তোকে বুঝতে পারছি, তুই বাবুর সাথে সারা জীবন থাকার চিন্তা ভাবনা করছিস। আর ওই পুলিশ যা বলেছে, যদি সত্যি সত্যিই তাই করে? তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো আম্মু। একটা কথা সব সময় মনে রাখবে, মেঘ যতটা গড়ছে বৃষ্টি কিন্তু ততটা আসে না। আমি যাই এখন। বলেই বাসা থেকে বের হয়ে চলে আসি বাবুর দেওয়া ঠিকানায়। এসে দেখি বাবু বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কালো টি শার্টের সাথে জিন্স, চোখে সানগ্লাস, পুরো হিরো হিরো লাগছে। আমি বাবুর কাছে এগিয়ে যেতেই বলে, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। হঠাৎ এখানে আসতে বললে যে? আসলে তোমাকে কিছু বলতে চাই, তাই এখানে আসতে বললাম। বলো, কি বলতে চাও? আসলে এর আগে কখনো কাউকে এসব বলিনি তো, তাই কিভাবে বলতে হয় ঠিক জানি না, আর হাত পাও কাঁপছে। বলতে না চাইলে থাক, পরে যখন তোমার হাত পা কাঁপবে না তখন বলো। আরে না না, তেমন কিছু না, আজকেই বলবো, আর এখনই। তাহলে বলে ফেলো। শূন্য বিকেলে পূর্ণতা তুমি,
তোমার হাসিতে মুগ্ধ আমি। জানি না কখন কিভাবে অন্ধকারে ছড়িয়ে দিলে আলো। ভালোবাসা কখনো আমার জীবনে আসবে আমি সেটা স্বপ্নেও মনে আনিনি। কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবো এটাও বিশ্বাস হয়নি। তবে তুমি আমার জীবনে আসার পর থেকে জানি না কিভাবে বদলাতে শুরু করেছি। কখনো কেউ তোমার মতো বলেনি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যেতে। কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়নি আমি যেটা করছি সেটা ভুল। সঠিক রাস্তায় কখনো কেউ দেখায়নি আমাকে। আর তাই বাকিটা জীবন তোমার মতো করে তোমার সাথে পথ চলতে চাই। আই লাভ ইউ খুশি। কি বললে? আবার বলো শেষের কথাটা। আরে বলেছি আই লাভ ইউ, মানে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো জানি। দেখো, যদি আমার ধারণা ভুল হয় তবে সোজাসুজি বলে দাও। আমি একটু রাগ করব না। আগে যেভাবে চলেছে এখনো সেভাবেই চলবে। আচ্ছা, শুধু কি নিজেই বলবে নাকি আমাকে বলতে দিবে কিছু? তুমি আমাকে প্রপোজ করেছো তখন আমি চুপ ছিলাম। এখন আমি হ্যাঁ না যেটাই বলবো সেটাও তুমি চুপ করে শোনো। ঠিক আছে, বলো কি বলবে। তবে যাই বলবে একটু ভেবে বলো, কেমন? কি বলবে খুশি? বদলাবে কি বাবুর জীবন, নাকি সেই অন্ধকারের পথেই থাকবে বাবুর জীবন? কোন দিকে মোড় নিচ্ছে বাবু আর খুশির ভালোবাসা জানতে হলে অবশ্যই পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আজকে আসছি, সবাই ভালো থাকুন। এখন থেকে আবার নিয়মিত নতুন নতুন গল্প পাবেন। আমাদের রাইটার্স ইজ ব্যাক। তাড়াতাড়ি চোখের বালি অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আমিও তোমাকে ভালোবাসবো, তবে আমার কিছু শর্ত আছে। ঠিক আছে, বলো কি শর্ত আছে তোমার? এসব মাস্তানি করতে পারবে না। সবকিছু ছেড়ে দিয়ে সৎ পথে টাকা আয় করতে হবে। এখন সৎ আর অনেস্ট মানুষ হয়ে বাঁচতে হবে, আর আমাকে অনেক ভালোবাসতে হবে। কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। আর আজ এখন এই মুহূর্তে আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করতে হবে। যদি রাজি থাকো তাহলে বলো, নয়তো দুজন উল্টো পথে হাঁটো। আমি তোমার সব শর্তে রাজি। আর বিয়ে কাজী অফিসে কেন? চলো তোমার বাসায় করব। তোমার আব্বু আম্মুকে না জানিয়ে বিয়ে করলে তারা কষ্ট পাবে। আর আমার তো রকি ছাড়া পৃথিবীতে কেউ নেই। ওকে রেখে একা একা বিয়ে করলে ও অনেক কষ্ট পাবে। ঠিক আছে, আমাকে বাসায় পৌঁছে দিয়ে তুমি রকি আর কাজীকে নিয়ে আসো। আমি বাসায় গিয়ে সবকিছু বলছি আব্বু আম্মুকে। আমি ঠিক আছে বলে খুশিকে নিয়ে বাইকে করে খুশিদের বাসায় চলে আসি। খুশিকে নামিয়ে দিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতেই রকি বলে, ভাই, এত দেরি হলো কেন? ভাবি কি রাজি হয়েছে নাকি না বলেছে? তাড়াতাড়ি বলো, সেই কখন থেকে শোনার জন্য বসে আছি। আরে আস্তে আস্তে, একসাথে সবকিছু জিজ্ঞেস করলে কেমনে হবে? খুশি রাজি হয়েছে আর আজকেই বিয়ে করতে বলেছে। তাহলে তাড়াতাড়ি চলো, মার্কেট করতে হবে, কাজে নিয়ে আসতে হবে। চলো চলো তাড়াতাড়ি। আমাকে আর কিছু বলতে না দিয়ে রকি আমার হাত ধরে টেনে বাইকের সামনে নিয়ে যায়। আমাকে পিছনে বসতে বলে ও বাইক স্টার্ট দেয়। কেন ডেকেছিল তোকে বাবু? প্রপোজ করেছে? তুইও রাজি হয়ে গেছিস? তোর ভবিষ্যৎ কি হবে সেটা একবার চিন্তা করলি না? সারা জীবন একটা গুন্ডার বউ হয়ে পার করে দিবি? বাবু আমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে আম্মু, আর সৎভাবে জীবনযাপন করবে এটাও বলেছে। একটু পরে কাজে নিয়ে আসছে। ও বললো আর তুই বিশ্বাস করে নিলি? যে ছেলে মস্তানি ছাড়া কিছুই জানে না, সে কিভাবে সৎ পথে আসবে? আম্মু তুমি না বলো, ভালোবাসা একজন খারাপ মানুষকেও ভালো করতে পারে। বাবুর চোখে মুখে আমি আমার জন্য সেই ভালোবাসা দেখেছি আম্মু। ও সত্যি সব ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। কখনো তোর খুশিতে পথে আমি বাধা হইনি আর হবও না। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরি। আম্মু আমাকে বুক থেকে তুলে কপালে চুমু দেয়। আব্বুও খুশি। আমি রুমে গিয়ে বাবুকে কল করি। বলো। কোথায় তুমি? কখন আসবে? রকি জোর করে মার্কেট করতে নিয়ে আসলো। বলছে বিয়ে তো জীবনে একবারই করবে, পুরো বিয়ের মতো করো। ভাবির জন্য সবকিছু কিনে তারপর কাজী অফিস নিয়ে তোমাদের বাসায় যেতে। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো। বাসায় আব্বু আম্মু দুজনেই রাজি হয়ে গেছে। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, চলে আসছি।
বলেই কল কেটে খুশির জন্য শাড়ি চুড়ি আরও যা যা লাগবে সব কিনে নেই। এরপর আমার জন্য শেরওয়ানি কিনে মার্কেট থেকে বের হয়ে হঠাৎ মনে হলো স্বর্ণের সবকিছু কেনার সামর্থ্য তো আমার নেই, তবে একটা আংটি তো কিনতেই পারি। কি হলো ভাই, তুমি দাঁড়িয়ে পড়লে যে? চলো, সবকিছু কেনা তো হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, তুই এসব নিয়ে কাজীকে নিয়ে খুশির বাসায় যা, আমি একটু পরেই চলে আসছি। আমিও তোমার সাথে যাই, দুজন একসাথেই ভাবির বাসায় যাব। আরে বোকা, এসব নিয়ে তাড়াতাড়ি যেতে হবে তো, তোর ভাবি কি আবার রেডি হতে হবে না? তোর ভাবি রেডি হতে হতে আমিও চলে আসব। আচ্ছা ঠিক আছে, বেশি দেরি করো না কিন্তু। আমি ঠিক আছে বলে রকিকে একটা সিএনজিতে তুলে দিয়ে বাইক নিয়ে চলে আসি একটা স্বর্ণের দোকানে। তারপর খুশির জন্য একটা আংটি নিয়ে দোকান থেকে বের হতেই সেই কখন থেকে বাবুর জন্য অপেক্ষা করছি বউ সেজে, কিন্তু বাবুর কোনো খবরই নেই। ওর মোবাইলে কল করেই যাচ্ছি কিন্তু ওর মোবাইল বন্ধ। রকি, বাবুর মোবাইল বন্ধ কেন? কি করে বলবো ভাবি, তখন বললাম আমি সাথে আসি, বললো লাগবে না, তুমি সাজতে সাজতে চলে আসবে, আর এখন মোবাইলও বন্ধ। বাবুর কোনো বিপদ হয়নি তো রকি? আমার বুকের ভিতরটা কেমন জানি করছে। ভাইয়ের কিচ্ছু হবে না ভাবি, আমি গিয়ে দেখছি ভাই কোথায় আছে। আমিও যাব তোমার সাথে। এখন তোমাকে যেতে হবে না ভাবি, তুমি বাসায় থাকো, ভাই আসলে আমাকে কল করে জানিয়ে দিও, ঠিক আছে? আর আমার সাথে দেখা হলে আমি আমার সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, তবে দেখা হলে সাথে সাথে আমাকে কল করবে। রকি ঠিক আছে বলে চলে যায়। আমি আবার বাবুর মোবাইলে কল করি, এখনো ওর মোবাইল বন্ধ। চিন্তা করিস না মা, হয়তো মোবাইলে চার্জ নেই আর জ্যাম পড়ে গেছে, তাই আসতে লেট হচ্ছে। তোমার কথাই যেন সত্যি হয় আম্মু। চোখ খুলতেই নিজেকে একটা বন্ধ রুমের মধ্যে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করি। মাথাটা কেমন ঝিম ধরে আছে, চোখেও একটু একটু ঝাপসা দেখছি, মাথা ঠিকমতো সোজা করতে পারছি না। হাতে থাকা ঘড়িটার দিকে তাকাতেই ঝাপসা চোখে দেখি রাত 9টার বেশি বাজে। যতটুকু মনে পড়ছে, স্বর্ণকারের দোকান থেকে বের হওয়ার সময় দেয়ালে থাকা ঘড়ির দিকে চোখ পড়তেই দেখেছিলাম সন্ধ্যা 7টার কিছু সময় বেশি ছিল। মনে পড়ে সেই সময়ের কথা। দোকান থেকে বের হতেই দেখি পুলিশ অফিসার সম্রাট আমার সামনে দাঁড়িয়ে আছে। এগিয়ে এসে বলে, তোকে আমার সাথে যেতে হবে। আমার অপরাধ কি জানতে পারি? একটা কেসের বিষয়ে কথা বলার জন্য। আমাদের সন্দেহ তুই তার সাথে জড়িত। দেখুন স্যার, আমি ওসব ছেড়ে দিয়েছি। আজ একটু পর আমার বিয়ে, কাল আমি আপনাদের সাথে দেখা করব অবশ্যই। এখনই যেতে হবে, 10 মিনিট কথাবার্তা বললে যেতে দিব। ঠিক আছে চলুন বলেই গাড়িতে উঠে বসি। কিছু সময় গাড়ি চলার পর একটা গলিতে গাড়ি ঢোকে। কিছু বলতে যাব, তার আগেই ঘাড়ের মধ্যে পিঁপড়ে কামড় দিয়েছে মনে হলো। ঘাড়ে তাকিয়ে দেখি একটা ইঞ্জেকশন ঘাড়ের মধ্যে গাঁথা। পিছনে 3 জন লোকের মধ্যে একজন আমার ঘাড়ে ইঞ্জেকশন দিয়েছে। মুহূর্তেই চোখ বন্ধ হয়ে আসে। এরপর আর কিছুই মনে নেই। তারপর নিজেকে এই রুমে বাঁধা অবস্থায় পাই। দরজা খুলে পুলিশ অফিসার আমার সামনে এসে একটা চেয়ার টেনে মুখোমুখি হয়ে বসে। এতক্ষণে নিশ্চয়ই বিয়ে করার স্বাদ মিটে গেছে তোর। আপনি আইনের লোক হয়ে আমাকে বেআইনিভাবে আটকে রেখেছেন। আমার শরীরে যে পোশাকটা দেখেছিস সেটা শুধুই আমার মুখোশ, এর বাহিরে আরো একটা পরিচয় আছে আমার। তুই যে গল্পের ভিলেন, আমিও সেই একই গল্পের ভিলেন। আমাদের নায়ক কেউই নয়, তবে তোকে আজ মেরে আমি সবার চোখে নায়ক হয়ে যাব। একজন ক্রিমিনালের সার্টিফিকেট নিয়ে তুই চলে যাবি ওপারে, আর আমি হব এই গল্পের নায়ক। তোকে আমার আসল রূপটা এই জন্যই দেখালাম কারণ তুই আর কিছু সময়ের মেহমান এই পৃথিবীতে। আমাকে মারার কারণটা তো জানতে পারি? অবশ্যই কারণ বলবো তোকে। গল্পের শুরু থেকে আমি তোকে কারণ আছেই, কারণটা না বললে পাবলিক বুঝবে কি করে সবটা। মনে করে দেখ, আজ থেকে 2 বছর আগের কথা। সুমন নামে একটা ছেলেকে তুই নিজ হাতে খুন করেছিলি। সুমন মানে সেই দর্শকটা যাকে আমার এরিয়ায় সবার সামনে কুকুরের মতো মেরেছিলাম? সেই সুমন, আমার একমাত্র আদরের ছোট ভাই। আমি তখন পুলিশ ট্রেনিং এ ছিলাম। এসে সবকিছু শুনে ইচ্ছে তো হয়েছিল তোর বুকটাকে
ছুরির আঘাতে ছিদ্র করে দেই, কিন্তু পুলিশ হয়ে গিয়েছিলাম তাই পারিনি। আর পুলিশ হয়েও তোকে শাস্তি দিতে পারিনি, কারণ তোর বিরুদ্ধে কেউ সাক্ষী দিতেও ভয় পেত, তাই পুলিশওয়ালা গুন্ডা হতেই হলো। প্লিজ স্যার, আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করে দিন। আমি আমি বুঝতে পারিনি। কি মনে করেছিস আমি এসব বলবো? আরে তুই তো পুরুষের কাতারেই পড়িস না, কাপুরুষের মতো পিছন থেকে আঘাত করেছিস। যদি সত্যিকারের পুরুষ হতি তাহলে সামনাসামনি মোকাবেলা করতি। মারতে হলে মেরে দে, শুধু শুধু সময় নষ্ট করিস না। মারবো তো তোকে। বলেই সম্রাট আমার মুখে ইচ্ছে মতো মারতে থাকে। বুকে লাথি দিতেই চেয়ার সহ পড়ে যাই। আমার কলার ধরে টেনে তোলে, ছুরি দিয়ে আমার হাতে ইচ্ছে মতো আঘাত করে। আমি ফ্লোরে বসে পড়ি। আমার মুখ বেঁধে টেনে নিয়ে গাড়িতে তোলে। চোখের সামনে খুশির হাসি মাখা মুখটা বারবার বেশি উঠছে। যত অন্যায় করেছি সব কিছু মনে পড়ছে। কিছু সময়ের মধ্যে চলে আসে একটা পাহাড়ের ওপর। টেনে গাড়ি থেকে নামিয়ে পাহাড়ের কিনারায় দাঁড় করায়। পিছনে তাকিয়ে দেখি নিচে পানি। ঝাঁপ দিব ভাবতেই সম্রাট পিস্তলে থাকা গুলি আমার বুকে বসিয়ে দেয়। পরপর 3টা গুলি করে। আমি পিছনে পড়ে যাই। রাত 12টা বাজে। হঠাৎ টিভিতে নিউজ চলছে, পুলিশ অফিসার সম্রাটের হাতে ক্রিমিনাল বাবু ভাই নিহত। নিউজটা দেখে আমার পুরো পৃথিবী থমকে যায়। পাথর হয়ে বসে পড়ি। আম্মু এসে আমাকে তাড়াতাড়ি ধরে। রকি বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করছে। আমি কতবার বললাম আমি সাথে যাব, আমি সাথে যাব। যদি আমাকে সাথে নিত তাহলে ভাইকে গুলি ছোঁয়ার আগে আমি আমার বুকটা পেতে দিতাম। আফটার 6 মান্থস। আম্মু, আমি মার্কেটে যাচ্ছি, তোমার কিছু লাগবে? তাড়াতাড়ি চলে আসিস, রাস্তাঘাটের অবস্থা ভালো না। আচ্ছা, তুমি চিন্তা করো না। রকি চলো বলেই রকিকে নিয়ে চলে আসি মার্কেটে। রকির বিয়ের জন্য মার্কেট করতে যাচ্ছি। রকি আমার বড় ভাই হয়েই আমাদের সাথে থাকে। আমার একটা কাজিন ছোঁয়ার সাথে রকির বিয়ে হচ্ছে। আম্মু কয়েকবার বিয়ের কথা বলেছে, কিন্তু বাবুর জায়গা কখনো কাউকে দিতে পারবো না, তাই বিয়ের বাঁধনে নিজেকে আটকাতে চাইনি। আর বাবুর স্মৃতি সব জায়গায় মিশে আছে। আমার কষ্ট হতো বলে আব্বু আম্মু অন্য জায়গায় চলে এসেছে। আচ্ছা খুশি, ছোঁয়ার জন্য কি নিব? বিয়ের দিন কি পরবে, বেনারসি নাকি লেহেঙ্গা? তুমি তোমার বউয়ের জন্য কি নিবে সেটা তো তোমার জানার কথা ভাইয়া। আমার পছন্দ কতটা বাজে তুই জানিস না? তুই একটা কাজ কর না, ছোঁয়াকে কল করে জিজ্ঞেস করে নে। আমি মুচকি হেসে ছোঁয়াকে কল করি। ছোঁয়াকে জিজ্ঞেস করি বিয়ের দিন কি পরবে। ছোঁয়া বলে রকি ভাইয়া যেটা পছন্দ করে দিবে সেটা। আমি ভাইয়াকে বলি, ভাইয়া বলে আমাকে পছন্দ করে দিতে। মার্কেটে এসে বিয়ের সবকিছু কেনাকাটা করে নিই। মার্কেট থেকে বের হতেই আমি থমকে যাই। আমার সামনে দিয়ে বাবু হেঁটে যাচ্ছে। বাবুর সাথে একটা মেয়ে, দুজন হাত ধরে হাঁটছে। ভাইয়া দেখো বাবু। বাবু ভাই কোথায়? ভাইয়াকে দেখাতে গেলে দেখি বাবু সামনে নেই। ভাইয়া এখানেই ছিল, সাথে একটা মেয়েও ছিল। তুই হয়তো ভুল দেখেছিস, বাবু ভাই মারা গেছে, পুলিশ অফিসার নিজের হাতে মেরেছে। বাবুর লাশ কিন্তু কেউ খুঁজে পায়নি ভাইয়া। আমার চোখ ভুল দেখতে পারে না। আমি বাবুকেই দেখেছি বলেই দৌড়ে সামনে যাই। অনেক খোঁজাখুঁজি করি আশেপাশে, কিন্তু কোথাও নেই। সাগর, এখন বাসায় চলো, আব্বু আম্মু আবার চিন্তা করবে। তোমার জন্যই তো এত লেট হলো। সেই কখন থেকে পুরো মার্কেট আর আশেপাশে ফুটপাত ঘুরলে একটা ওড়নার জন্য। কি করবো বলো, ড্রেসের সাথে ম্যাচিং না হলে কি পরা যাবে? আচ্ছা এখন চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। নীরাকে নিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসি বাসায়। আব্বু আম্মু কিছুটা বকাবকি করে এত লেট করার কারণে। আমি রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেই। নীরা আমার রুমে এসে বেডে শুয়ে পড়ে। কি হলো, হঠাৎ আমার রুমে এসে শুয়ে পড়লে যে? কেন, তোমার বেডে শোয়া যাবে না নাকি? শোয়া যাবে না কেন? আচ্ছা কি চাই বলে ফেলো। তুমি যে কোনো বাহানা নিয়ে এসেছো সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তুমি আমাকে এত ভালো করে বোঝো কি করে ভাইয়া? আমার 10টা না 5টা না একটা মাত্র বোন। আমি না বুঝলে কে বুঝবে? কি চাই বলে ফেলো। আমার বান্ধবী মীরাকে তুমি চিনো? চিনি। কেন, মীরার আবার কি হয়েছে?
মীরাকে আমার খুব পছন্দ, আমার ভাবি করতে চাই। আমি তোমাকে অনেকবার এসব নিয়ে বলেছি নীরা, আমি তোমার সব কথা রাখবো, শুধু এই কথাটা আমি রাখতে পারবো না। দয়া করে আমাকে এসব বলো না নীরা। কিন্তু কেন ভাইয়া, তুমি বিয়ের কথা শুনলে এমন কেন হয়ে যাও? আমি এসব নিয়ে কথা বলতে চাই না, তুমি তোমার রুমে যাও নীরা। নীরা মুখটা কালো করে আমার রুম থেকে চলে যায়। নীরা আমার ছোট বোন। আমি বাবু থেকে কেন আজ সাগর হয়ে গিয়েছি সব কিছুই জানতে পারবেন আস্তে আস্তে। চলুন এগিয়ে যাওয়া যাক। খুশি, আমি বলছি তুই ভুল দেখেছিস। বাবু ভাই মারা গেছে, এখানে সে কোথা থেকে আসবে? ভাইয়া বিশ্বাস করো, আমি নিজের চোখে বাবুকে দেখেছি, সাথে একটা মেয়েও ছিল। তুই সারাক্ষণ বাবু ভাইকে নিয়ে ভাবিস, তাই তুই ভাইকে সব জায়গায় দেখিস। আমি বাবুকে নিয়ে ভাবি বলে না হয় বাবুকে দেখেছি, কিন্তু ওর হাত ধরে যে মেয়ে হাঁটছিল সেই মেয়েকে নিয়ে তো আমি কখনো ভাবিনি। তাহলে সেই মেয়েকে কেন দেখলাম ভাইয়া? প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এদিকে ওদিকে খুঁজেই যাচ্ছি, কোথাও তো দেখছি না। এখন বাসায় চল, অনেক লেট হয়ে গেছে, আব্বু আম্মু চিন্তা করবে তো। একটু আশার আলো মনের মাঝে উঠেছিল, কিন্তু মুহূর্তেই সেই আলো নিভে গেল। মন খারাপ করে রকি ভাইয়াকে নিয়ে বাসায় চলে আসি। কি রে, তোদের আসতে এত লেট হলো যে? তোমার মেয়ে নাকি বাবু ভাইকে দেখেছিল, তাই তাকে খুঁজতে খুঁজতে লেট হয়ে গেল। বাবু তো মারা গেছে, তাহলে বাবুকে কিভাবে দেখলো? খুশি, রকি কি বলছে? আম্মু, তোমার মেয়ে পুরো পাগল হয়ে গেছে, ও নাকি বাবু ভাইকে দেখেছে। তোমার মেয়েকে আমি কিছুতে বোঝাতেই পারছি না যে মারা গেছে সে আবার কখনো কিভাবে ফিরে আসবে। তোমরা যে চাই বলো আম্মু, আমার মন বলছে বাবু বেঁচে আছে, আর আমার বিশ্বাস সত্যি হবে, তোমরা দেখে নিও। বলেই আমি চলে আসি রুমে। রকি খুশি কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যা বলছে। তুই কোথায় গিয়েছিলি যখন খুশি বাবুকে দেখেছে? আমি সাথেই ছিলাম আম্মু, কিন্তু মোবাইলে কথা বলায় ব্যস্ত ছিলাম, তাই সামনে দেখিনি। আর খুশি যতক্ষণে বলেছে সামনে তাকিয়ে আমি কাউকে দেখতে পাইনি। আর কিছুদিন পর তোর বিয়ে, আর খুশি এখন এইসব নিয়ে পড়েছে। কি করব, মেয়েটাকে নিয়ে বোঝাতে পারছি না। তুমি চিন্তা করো না আম্মু, খুশির কথা যদি সত্যি হয়, বাবু ভাই পৃথিবীর যেখানেই থাকুক আমি তাকে খুঁজে বের করবই। আচ্ছা এসব বাদ দে, এখন বিয়ে কাজ সুন্দর করে শেষ কর আগে, পরে দেখা যাবে। আমি গিয়ে কি করব? তুমি গিয়ে মজা করো। ভাইয়া, আর কিছুদিন পর আমার বেস্ট ফ্রেন্ডের সোয়ার বিয়ে, তুমি আমার সাথে যাবে। তুমি তো ভালো করে জানো, তুমি না গেলে আমাকে একা আব্বু আম্মু যেতে দিবে না কখনো। কবে বিয়ে তোমার বান্ধবীর? আগামী শুক্রবার। আমরা গায়ে হলুদের দিন বিকেলে যাব। আর মজার বিষয় কি জানো, ছেলে মেয়ে দুজনে গায়ে হলুদ হবে ছেলের বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি আব্বু আম্মুর সাথে কথা বলছি, তুমি গিয়ে এখন পড়তে বসো। আমার লক্ষ্মী ভাইয়া। বলেই নীরা আমার গাল টেনে হাসতে হাসতে চলে যায়। আমি গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলি। আব্বু আম্মু বলে আমি সাথে গেলে কোনো সমস্যা নেই। দেখতে দেখতে চলে আসে গায়ে হলুদের দিন। নীরাকে নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে রওনা দেই। ছোঁয়া আর রকি ভাইয়ার গায়ে হলুদ একসাথেই হচ্ছে। অনেক লোকজন এসেছে। ছোঁয়া বলেছে ওর কোনো এক বান্ধবী আসবে, সে নাকি আবার ওর বেস্ট ফ্রেন্ড। আম্মু আমাকে ডাকায় আমি আম্মুর কাছে চলে আসি। ভিতরে কি কাজ আছে তার জন্য ভিতরে যেতে বলছে। নীরার বান্ধবী গায়ে হলুদে এসেছি মাত্র। গেটের বাম পাশে একটা বোর্ডের দিকে তাকাতেই বুকের ভিতর ধুক করে ওঠে। সেখানে লেখা রকি ছোঁয়ার শুভ বিবাহ। পরে আবার মনে হলো পৃথিবীতে রকি নামে কি শুধু একজনই আছে নাকি? ওইদিকে তাকে কি এত ভাবছো ভাইয়া? আর তেমন কিছু না। আচ্ছা চলো ভিতরে যাই, বলেই দুজন হাঁটতে থাকে। গেট দিয়ে ভিতরে যেতেই একটা মেয়ে নীরাকে জড়িয়ে ধরে। মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখি ছোঁয়া। ছোঁয়ার সাথে কৌশল বিনিময় করে। ছোঁয়া বলে ভিতরে আসতে। ছোঁয়ার সাথে ভিতরে চলে আসি। একটা রুমে নিয়ে এসে বলে, ভাইয়া আপনি এখানে রেস্ট করুন, আমি নীরাকে নিয়ে যাচ্ছি, আর কিছু লাগলে আমাকে কল করবেন। আমারও এসব হইচই আর ভালো লাগে না। সোফায় বসে পকেট থেকে মোবাইলটা বের করে কানে ইয়ারফোন দিয়ে গান ছেড়ে চোখ বন্ধ করে থাকি। ছোঁয়া একটা মেয়েকে নিয়ে এসে বলে এটা ওর বেস্ট ফ্রেন্ড নীরা।
কেমন আছো তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। আমার কাছেও কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে গতকালকেই কোথাও দেখেছি। তুমি কি কালকে শপিংয়ে এসেছিলে নাকি এখানে? আপু, আমার ভাইয়ের সাথে এখানে এসেছিলাম। তোমার সাথে তোমার ভাইয়া ছিল? আচ্ছা, তোমার ভাইয়ার নাম কি বাবু? না আপু, আমার ভাইয়ের নাম সাগর। ভাইয়া তো আমার সাথে এসেছে। সাগর নামটা শুনে আর কোনো কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। আমি কাজের বাহানা দিয়ে অন্য কোথাও চলে আসি। হঠাৎ আম্মু কোথা থেকে এসে বলে, কি রে, তোকে খুব অস্থির লাগছে, কিছু হয়েছে? কই না তো আম্মু, কি হবে? ছোঁয়ার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিল। তুমি এখানে কেন? ভাইয়া কি রেডি হয়েছে? আর রেডি হবে, সোয়ার বান্ধবীরা ওকে নিয়ে দোকানে গেছে। আচ্ছা, আমি দেখছি, তুমি এইদিকে দেখো। বলেই আমি বাহিরে এসে ভাইয়াকে খুঁজতে থাকি। ভাইয়া, তুমি এখনো এখানে বসে আছো? গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো, চলো আমার সাথে। তুমি সেই যে আমাকে রেখে গেলে আর আসছো আমার কাছে। আর আমি তো এখানে কাউকে চিনি না, তাই ইচ্ছে করেই বাইরে যাইনি। আচ্ছা, এখন চলো বাহিরে আমার সাথে। নীরার সাথে বাহিরে চলে আসি। নীরা কিছু মেয়ের সাথে চলে যায়। আমি এক পাশে দাঁড়িয়ে স্টেজের দিকে তাকাতেই আমার চোখ আকাশে। এ তো রকি। তার মানে আজ আমার রকির গায়ে হলুদ। সামনে যেতে নিয়েও কোনো একটা বাধা এসে পা থামিয়ে দেয়। চোখের কোণে পানি চিকচিক করছে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই পিছনে তাকিয়ে যাকে দেখি, আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমার সামনে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে আমার সামনে জানতে হলে চোখের বালি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। রহস্য খোলাসা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাবু কেন সাগর হয়ে গেল জানতে পারবেন পরের পর্বেই। বাবু, তুমি বেঁচে আছো? আমি কখনো মন থেকে বিশ্বাস করতে পারিনি তুমি বেঁচে নেই। কোথায় ছিলে এতদিন তুমি? আর কেন আমাদের কাছে আসোনি? আমি ভাইয়া আম্মুকে বলেছি তুমি বেঁচে আছো, তারা আমার কথা বিশ্বাস করে না। আমি রকির গায়ে হলুদের অনুষ্ঠানে একপাশে দাঁড়িয়েছিলাম। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখি খুশি। আর তারপর খুশির তো এত প্রশ্ন। খুশির চেঁচামেচি শুনে সবার নজর আমার দিকে। রকি স্টেজ থেকে নেমে দৌড়ে আমার কাছে আসে। খুশির আব্বু আম্মু আমাদের সামনে আসে। নীরা এসে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে আমার দিকে। ভাই, তুমি বেঁচে আছো? খুশি, তোর কথা সত্যি হয়েছে। আমাদের বাবু ভাই বেঁচে আছে। আমি তোমাদের বলেছিলাম না আমার বাবু বেঁচে আছে? তোমরা তো আমার কথা বিশ্বাস করতে চাওনি। এখন দেখো আমি ঠিকই বলেছিলাম। ভাই, তুমি কিছু বলছো না কেন? এতদিন কেন আমাদের কাছে আসোনি? বাবুকে? ও আমার ভাইয়া, আমার সাগর ভাইয়া। তুমি ভুল করছো, ওর নাম সাগর না, ওর নাম বাবু। আর তুমি ওকে ভাইয়া বলছো কেন? কারণ ও আমার ভাইয়া। আপনি বললেন না আমাকে কিছুদিন আগে মার্কেটে দেখেছেন, আমার ভাইয়ের সাথে আমি আপনাকে বললাম না, এটাই হলো আমার ভাইয়া। নীরা, তুমি হয়তো জানো না, তুমি যাকে তোমার ভাইয়া বলছো সে কে, আর আমরা ওনার কে হই। ভাই, তুমি কথা বলছো না কেন? ভাইয়া, কি বলছো ওনারা? তুমি কি ওনাদের চিনো? নীরা, চিনি। আমার তো সব কথা মনেও নেই। সেদিন যখন রকিকে তোমার বাসায় পাঠিয়ে আন্টি কিনে ফিরছিলাম, পুলিশ অফিসার সম্রাট আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর বাকি কথা বলে। আর সেদিন গুলি লাগার পর পাহাড় থেকে আমি পানিতে পড়ে যাই। হাত বাঁধা থাকায় সাঁতরাতে পারছিলাম না। তারপর আর কিছুই মনে নেই। সেন্স ফিরতেই নিজেকে একটা বন্ধ রুমে খুঁজে পাই। জানতে পারি 2 মাস আমার সেন্স ছিল না। নীরার আম্মু আমাকে নদীর পাড়ে নাকি সেন্সলেস অবস্থায় দেখতে পায়। একদিন ভোরে আমি আর আম্মু হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ কাউকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে কাছে যাই। প্রথমে ভেবেছিলাম হয়তো মারা গেছে, পরে বুকে কান পেতে বুঝতে পারি বেঁচে আছে। আমি আর আম্মু হসপিটালে নিয়ে যাই। 3টা গুলি লেগেছিল বুকে। ভাগ্য ভালো থাকায় গুলিগুলো সাইডে লেগেছিল। ডক্টর অপারেশন করার পর বেঁচে তো যায়।
তবে 2 মাসেরও বেশি সময় কোমায় ছিল। সেন্স ফিরতেই কিছু মনে করতে পারে না, নিজের নামটাও মনে ছিল না। আমার খুব ইচ্ছে ছিল একটা বড় ভাই হলে কত আদর ভালোবাসা পেতাম তার থেকে। তখন আমি আম্মুকে বলে আমার ভাইয়া হয়ে আমাদের সাথেই থাকবে, আর তারপর থেকে আমাদের সাথেই আছে। আর ভাইয়ার নামটা আমি রেখেছি। কিন্তু ভাইয়া, তোমার যদি সব কিছু মনেই ছিল, তাহলে কেন সেদিন বলেছিলে কিছু মনে করতে পারছো না? সব কথা মনে করতে পারছিলাম না, আর নিজের একটা নিরাপদ আশ্রয়ের প্রয়োজন ছিল। পুলিশ অফিসার যদি জানতো আমি বেঁচে আছি, তাহলে হয়তো আবার একই কাজ করত, আর ওর সাথে লড়ার মতো শক্তি তখন আমার ছিল না। তাহলে আমাদের খবর কেন নাওনি? সেন্স ফেরারও 1 মাস পর আমি ভালো করে হাঁটতে পারি। তারপর একদিন ছদ্মবেশে গিয়েছিলাম তোমাদের বাসায়। গিয়ে জানতে পারি তোমরা বাসা ছেড়ে চলে গিয়েছো অন্য কোথাও। তারপর অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমাদের পাইনি। আর তাই সবকিছু ভুলে থাকার অভিনয়ে নিজের সাথে দিন রাত যুদ্ধ করেই কাটিয়ে দিয়েছি। আর কেউ কিছু বলবে তার আগেই খুশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। সবার চোখেই পানি। একটু পর খুশি আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নেয়। রকিও আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এই, তুই কবে থেকে মেয়ে মানুষের মতো কান্না করা শিখলি গে? নতুন বর এভাবে কান্না করলে কিন্তু ভালো দেখায় না। ভাইয়া বাবুকে ছেড়ে দিয়ে কিছু বলতে গেলে বাবুই আগে বলে। আচ্ছা, এখন কিছু বলতে হবে না, জানি অনেক কথা জমে আছে, পরে সব শুনবো। রাত অনেক হয়ে যাচ্ছে, যা গিয়ে স্টেজে বস। ভাইয়া গিয়ে স্টেজে বসে পড়ে, ছোঁয়াও পাশে গিয়ে বসে। সবাই ইমোশনাল কাটিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে মনোযোগী হয়। আমি বাবুর হাত ধরে একপাশে বসে আছি, নীরা আমার পাশেই বসে আছে। হুট করে নীরা বলে, এই জন্যই তো বলি ভাইয়া, কোনো মেয়েকে সহ্য করতে পারে না কেন? কত মেয়ে যে ভাইয়াকে প্রপোজ করেছে ভাবি। ভাইয়ের সোজা কথা, আমি এসবে নিজেকে জড়াতে পারবো না। এখন বুঝতে পারলাম, মন তো আগেই দেওয়া হয়ে গেছে। নীরার কথা শুনে দুজনেই মুচকি হাসি। এক এক করে সবার হলুদ দেয়া শেষ হয়ে যায়। এরপর সবাই আনন্দ করতে থাকে। ছোঁয়া খুশিকে টেনে নিয়ে স্টেজে তুলে বলে গান করতে। খুশি না করলেও সবার জোরাজোরিতে এক পর্যায়ে রাজি হয়। খুশি আমার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করে। গান শেষ, হাততালির ধুম পড়ে যায়। খুশি মুচকি হেসে আমার পাশে বসে। খুব সুন্দর গান করো তো তুমি। তোমার কাছে ভালো লেগেছে গানটা? ভীষণ ভালো লাগছে। গানটা পুরোটাই তোমার জন্য। যখন তুমি ছিলে না আমার কাছে, আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি, আর কখনো হয়তো তোমার সাথে দেখা হবে না। তোমার মৃত্যুর খবর শুনে আমার অবস্থা কি হয়েছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বউ সেজে যার জন্য বসেছিলাম সেই এই পৃথিবীতে নেই। এটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের বলে বোঝানোর মতো না। যার জন্য আমরা কষ্ট পেয়েছি তাকে তো এর মাসুল দিতেই হবে। আমি সুস্থ হবার পর ওকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু ও সেখান থেকে চলে গেছে। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে, সত্যি করে বলবে? তোমার কাছে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আমার। কি জানতে চাও বলো। ওই পুলিশের সাথে তোমার কি পার্সোনাল কোনো শত্রুতা আছে? আমি একটা ছেলেকে বাজারে সবার সামনে মেরে ফেলেছিলাম। ছেলেটার নাম ছিল সুমন। আমার এরিয়ায় একটা মেয়ে ছিল, গরিব বাবা মায়ের একমাত্র মেয়ে। মেয়েটার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ওর বাবা মাকে একটা সুন্দর জীবন দিবে চাকরি করে। কিন্তু ওই জানোয়ারটা মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছিল। তাই আমি ওকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলাম। আর সেই জন্য পুলিশ অফিসার আমাকে মারতে চেয়েছিল, কারণ সুমন ছিল ওই পুলিশ অফিসার সম্রাটের ছোট ভাই। সেই জন্যই অফিসার আমাকে সেদিন ওসব কথা বলেছিল। কোন সব কথা? তোমাকে কিভাবে চিনে ওই পুলিশ অফিসার? এরপর আমি বাবুকে সেদিনের সব কথা বলি। বাবু সব কথা শুনে কিছু সময় চুপ করে থেকে বলে, তুমি তো আমাকে কিছুই বলনি। আমি তো এত কিছু জানতাম না। তুমি যখন বলেছো তুমি সবকিছু ছেড়ে দিবে, তখন ভাবলাম তুমি সব ছেড়ে দিলে তো আর পুলিশ অফিসার কিছু বলবে না, কিন্তু ওনার মনে যে এসব ছিল এটা তো আমি জানতাম না। আচ্ছা, এসব এখন বাদ দাও, রকির বিয়েটা হয়ে যাক, তারপর আমি আমার পিছনের সব হিসাব নিকাশ শেষ করে
তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিব। আমাকে ছুঁয়ে কথা দাও, আর কখনো আমাকে একা রেখে যাবে না। এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। খুশি আমাকে জড়িয়ে ধরে, দুজনকে জড়িয়ে ধরি। দেখতে দেখতে রকির বিয়ে হয়ে যায়। পরের দিন রকি আর আমি বসে গল্প করছি। নীরা এসে বলে, ভাইয়া আম্মু কল করেছিল, বাসায় যেতে বলেছে। তুমি গিয়ে রেডি হও, আমি তোমাকে নিয়ে দিয়ে আসব। তুমি কি আর আমাদের বাসায় যাবে না ভাইয়া? আমি বসা থেকে উঠে নীরার 2 গালে হাত রেখে বলি, আমার একটু কাজ আছে, সেই কাজ শেষ করে বাসায় আসব। বিয়ের জন্য আব্বু আম্মুকে নিয়ে আবার এখানে আসব। নীরা আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর নীরাকে নিয়ে বাসায় চলে আসি। আব্বু আম্মুকে সবকিছু বলি। আব্বু আম্মু বলে তাড়াতাড়ি বাসায় ফিরতে। আমি আসবো বলে চলে আসি খুশিদের বাসায়। তারপর খুশিদের বাসায় চলে আসি। এখন কি করবে ভাই? সম্রাট কোথায় আছে খবর নেই। সম্রাটের হিসাব নিকাশটা শেষ করে নতুন করে আবার জীবনটাকে সাজাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই রাহাতকে খুঁজে বের করে সবকিছু বের করে নিচ্ছি। রকি চলে যায়। আমি খুশির রুমে এসে দেখি খুশি নেই। ব্যালকনির দরজা খোলা দেখে সেই দিকে গিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে বাহিরের পরিবেশটা উপভোগ করছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরতেই খুশি ভয় পেয়ে চমকে ওঠে, আবার মুহূর্তেই শান্ত হয়ে যায়। চোরের মতো পেছন থেকে জড়িয়ে ধরলে কেন? তুমি তো আমাকে দেখোনি, তাহলে কিভাবে বুঝলে এটা আমি? তোমার শরীরের মিষ্টি গন্ধ আমি কখনোই ভুলতে পারি না, আর তোমার স্পর্শ আমি খুব ভালো করেই চিনি। এতদিন তোমার বাসায় না থাকার পরেও এতটা ভালোবাসা আমার প্রতি? তোমার সাথে যে কিছুদিন একসাথে ছিলাম, সেই স্মৃতি কখনো ভুলে যাবার নয়। আর শুধু কাছে থাকলেই ভালোবাসা যায়, দূরে গেলে ভালোবাসা যায় না, এমনটা তো নয়। যে বেঁচে থাকে তাকে না হয় ভালোবাসা যায় দূরে গেলেও, কিন্তু যে মারা গিয়েছে তাকেও কি এতটা ভালোবাসা যায়? তুমি যদি সত্যি মারাও যেতে, তারপরও এই খুশি তোমারই থাকতো। তোমার সাথে কাটানো স্মৃতি নিয়েই বাকিটা জীবন পার করে দিতাম। আমি খুশিকে আমার দিকে ঘোরাতেই দেখি ওর চোখ থেকে পানি পড়ছে। আমি খুশিকে কিছুটা আমার দিকে টেনে নিয়ে এসে আমার ঠোঁট দিয়ে ওর চোখের পানি শুষে নেই। খুশি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। খুশিকে বুকে নিয়ে বেশ কিছুটা সময় চলে যায়। হঠাৎ মোবাইলের রিংটোনে দুজনেই বাস্তবে ফিরি। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি রকির কল। কল রিসিভ করতেই রকি বলে, ভাই খবর পেয়ে গেছি, সম্রাট এখন রাজশাহী আছে, আর আজকে ওর বিয়ে। ভালো একটা দিন আজ, চল ওই বরযাত্রী যেতে হবে তো। বলেই কল কেটে খুশিকে সবকিছু বলে যেতে নিলে খুশি বলে, কথা দাও, এবার আর আমাকে ফাঁকি দিয়ে হারিয়ে যাবে না, আমার কাছে ফিরে আসবে। কথা দিলাম, কাল সকালের মধ্যেই ফিরে আসবো তোমার কাছে। খুশি আমার কপালে চুমো দিয়ে মুচকি হাসে। এরপর আমিও খুশির কপালে চুমো দিয়ে রওনা দেই। রাস্তা থেকে রকিকে বাইকে তুলে নেই। আফটার এ ফিউ আওয়ার্স। এই ড্রাইভার, এইদিকে কোথায় যাচ্ছ? স্যার, এই রাস্তা দিয়ে শর্টকাট হবে। আমি গতকালই এই রাস্তা খুঁজে বের করেছি। বাকি সব গাড়িগুলো ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তোমাকে কে বলেছে শর্টকাট দিয়ে যেতে? আরে স্যার, আজ আপনার বিয়ে, রিল্যাক্স করুন। তোমার কণ্ঠটা কেমন পরিচয় মনে হচ্ছে। আমার দিকে ঘুরো তো। আমি পিছনে ঘুরতেই সম্রাট ভূত দেখার মতো তাকিয়ে আছে। কয়েক ঘন্টা আগে রাজশাহী এসে সম্রাটের ড্রাইভারকে ডেকে নিয়ে একটা রুমে বেঁধে রাখি, আর তারপর ড্রাইভারের ড্রেস পরে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকি। তুই বেঁচে আছিস আফটার এ ফিউ আওয়ার্স। এত সহজে এই বাবুকে তুই পৃথিবী থেকে বিদায় করে দিবি অফিসার? সব কিছু ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু তুই আমার আলোর পথে অন্ধকার এনে দিয়েছিলি। তাই আজ সেই তোর রক্ত দিয়ে অন্ধকার মুছে আলোর পথে যাব। সম্রাট কিছু বলবে তার আগেই ওর মুখে ক্লোরোফর্ম দিয়ে সেন্সলেস করে ফেলি। এরপর চলে আসি সেই রুমে, যেই রুমে আমাকে বেঁধে রেখেছিল। সেই রুমে নিয়ে এসে বেঁধে রাখি। কিছু সময় পর একটা বালতিতে করে রকি পানি নিয়ে এসে সম্রাটের মাথায় ঢেলে দেয়। সম্রাট কেঁপে ওঠে এবং চোখ খুলে হাতের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, বাবু তুই আবার ভুল করছিস। বেঁচেই যখন গিয়েছিস দূরে কোথাও চলে যা,
এবার আমি তোকে মারলে আর বাঁচবি না, কেটে পিস পিস করে মাছকে খাওয়াবো। তোর সাহস দেখে আমি সত্যিই মুগ্ধ অফিসার। তোর 2 হাত বাঁধা, ভালোমতো চোখ খুলে তাকাতে পারছিস না, আর তুই আমাকে মারার হুমকি দিচ্ছিস। দূরে কোথাও আমি না, তোকে পাঠাবো, এত দূরে পাঠাবো যে আর কখনো ফিরতেই পারবি না। তারপর আমি আমার নতুন জীবন শুরু করব। রকি, ওর হাতের বাঁধন খুলে দে, দেখি কে কার জীবন কেড়ে নেয়। কি? মারতে হলে বাধা অবস্থায় মেরে ফেল বাবু, ছাড়া পেলে তোকে বাঁচতে দেব না। সেটাই দেখতে চাইছি অফিসার, তোর কথার মতো কাজেও কতটা মিল আছে। রকি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? খুলে দে। রকি আমার কথা মতো সম্রাটের হাতের বাঁধন খুলে দেয়। সম্রাট বসা থেকে উঠে হাত ঝাড়া দিয়ে আমাকে ঘুষি দিতে নিলে আমি ওর হাঁটুতে লাথি মারি। সম্রাট পা ধরে বসে পড়ে, আবার উঠে মারতে এলে অন্য পায়ে হাঁটুতে লাথি দেই, মাটিতে পড়ে যায়। মাটিতে 2 হাত দিয়ে থাপ্পড় দিয়ে চেঁচিয়ে ওঠে এবং আমাকে মারতে এলে আমি সম্রাটের মুখে ঘুষি দিয়ে দেই। সম্রাট আবার মাটিতে পড়ে যায়। কিরে, শুয়ে আছিস কেন? আয়। শোয়া থেকে উঠে মারতে এলে আমি সম্রাটের হাতের কনিতে ঘুষি দিয়ে দেই, আর হাত ধরে চিৎকার করতে থাকে। আমি সম্রাটের সামনে গিয়ে গলা চেপে ধরে বলি, সেদিন মিথ্যে বলে আমাকে সাথে নিয়ে এসে ইঞ্জেকশন দিয়ে কাপুরুষের মতো পিছন থেকে মেরেছিলি, আর আজ আমি তোকে তোর সামনে থেকেই মারছি। আজ কোথায় গেল তোর সেই শক্তি? আমার জীবন থেকে 6টা মাস তুই কেড়ে নিয়েছিস, আমার খুশির চোখ থেকে পানি ঝরিয়েছিস, আমার বুকটা ক্ষত বিক্ষত করে দিয়েছিস। সব কিছুর মাসুল আজ তোর জীবন দিয়ে দিতে হবে বলেই গলায় সমস্ত শক্তি দিয়ে ঘুষি দেই। সম্রাটের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। ভাই, শালা মনে হয় মরে গেছে। ও যে ভুলটা করেছে সেটা আমি করতে চাই না। তোরা নিয়ে চল, রেল লাইনে ফেলে রেখে আসি, ওর লাশও কেউ খুঁজে বের করতে পারবে না বলেই দুজন ধরে গাড়িতে তুলে নিয়ে আসি রেল লাইনের কাছে। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে তাড়াতাড়ি করে রেল লাইনের উপর ফেলে দেই। তারপর গাড়িতে বসে কিছু সময় অপেক্ষা করি। রেলগাড়ি সম্রাটের উপর দিয়ে চলে যায়। দুজন মুচকি হেসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। ভাই, আমার বোনকে আবার বিয়েটা করে ফেলো, সকল ঝামেলা তো আবার শেষ। তোর বোন মানে? তোর আবার বোন আসলো কোথা থেকে? আর আমি তো খুশিকে ভালোবাসি। তুমি চলে যাবার পর আমি খুশিদের বাসায় থেকে যাই, পরে ধীরে ধীরে খুশির বড় ভাই হয়ে যাই। ওর আব্বু আম্মুকে আমিও আব্বু আম্মু ডাকতে থাকি। ঠিক আছে, আমি কালকে গিয়ে আব্বু আম্মু আর নীরাকে নিয়ে এসে শুভ কাজটা সেরে নেব। আরও টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে একটা শান্তিতে ঘুম দেই। বাবু বাসায় আসার পর কথা হয়নি, কি হলো কিছুই শুনতে পারলাম না। রকি ভাইয়ার রুমের দরজায় নক করে ভাইয়াকে বাহিরে আসতে বলি। ভাইয়ার সাথে কথা বলে সবকিছু জানতে পারি। কয়েক ঘন্টা পর টিভিতে নিউজ আসে, রেল লাইনে ট্রেন দুর্ঘটনায় পুলিশ অফিসার সম্রাটের মৃত্যু। মুচকি হেসে পিছনে ঘুরতেই দেখি বাবু দাঁড়িয়ে আছে। কি ম্যাডাম মুস্কি মুস্কি হাসছে? নিউজটা দেখে সবকিছু তো এখন ঠিক হলো, তাহলে আমরা বিয়ে করছি কবে? কালকেই আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় আসব। যাদের জন্য মৃত্যু থেকে বেঁচে ফিরেছি তাদেরকে তো আর ভুলে যেতে পারি না নিজের ভালো সময়ে। তারপর আমরা বিয়ে করে নেব। আবার আগের বাড়ির মতো ফাঁকি দিবে না তো? সব কিছু তোমাকে সাথে নিয়েই কিনে নেব, তারপর ঘরে বসে বিয়ে করে নেব। আমি মুচকি হেসে বাবুকে জড়িয়ে ধরি, বাবুও আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর বাবুর মোবাইল বেজে ওঠে। মোবাইল পকেট থেকে বের করতেই লেখা দেখি নীরা। আমি তোমার কথাই বলছিলাম আপনি। কেমন আছো তুমি? আর আব্বু আম্মু কেমন আছে? আমরা সবাই ভালো আছি ভাইয়া, তুমি ভাবে কেমন আছো? আমরাও ভালো আছি। কাল আমি আসছি তোমাদের নিয়ে আসতে। আব্বু আম্মুকেও তো খুশির কথা বলতে হবে। আমিও কিন্তু যাব ভাই। তোমাকে তো নিয়ে আসতেই হবে। আচ্ছা, তুমি আব্বু আম্মুকে সব কিছু বলে রাখো, আমি আসছি, কাল আমি আসছি। ঠিক আছে ভাইয়া, আমি এখনই গিয়ে আব্বু আম্মুকে সবটা বলছি। পরের দিন আমি গিয়ে আব্বু আম্মুকে নিয়ে আসি। আব্বু আম্মু খুশিকে দেখে ভীষণ পছন্দ করে।
আমাদের ইচ্ছে ঘরোয়াভাবেই বিয়ে করার ছিল, কিন্তু আব্বু আম্মু চান আয়োজন করে বিয়ে করতে, তাই তাদের কথা মতোই ধুমধাম করে বিয়ের আয়োজন করা হবে। পরের দিন আমরা সবাই বিয়ের শপিং করতে চলে আসি। সবকিছু কেনাকাটা করে রেস্টুরেন্টে এসে লাঞ্চ করে বাসায় চলে আসি। এরপর ধুমধাম আয়োজনের মাধ্যমে আমাদের বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বসে আছি। বাসর ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে দেখি দুজন পাহারাদার দাঁড়িয়ে আছে। না মানে সেই পাহারাদার নয়, আমার বোন আর রকির বউ। বাহ, আমার বউকে তোমরা পাহারা দিচ্ছ দেখে খুব ভালো লাগলো। ভাইয়া, আমরা পাহারা দিতেছি, তাই এখন আমাদের হাত ভরে দিয়ে ভিতরে যাও। আগে বলবি না? আমি বাহির থেকে তোদের জন্য চকলেট নিয়ে আসতাম। জি না, চকলেট দিয়ে কিছু হবে না। 10,000 টাকা বের করো। তুই আমার বোন হয়ে আমার থেকে এতগুলো টাকা নিবি? আমি এখন কোনে পক্ষ, সব বাহানা না করে টাকা বের করো। রকি, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। আমি কি মার খাবো নাকি? আজকে এমন একটা শুভ দিন, মাত্র 10,000 টাকাই তো চাইছে, দিয়ে দাও না ভাই। আচ্ছা তাই না? নীরার ছোঁয়া, শোনো, আমি গতকাল রকির কাছে 15,000 টাকা দিয়েছি, সবটাই তোমাদের। যাও, নিয়ে যাও। দুজনেই রকির কাছে চলে যায়, আর এই সুযোগে আমি ভিতরে চলে আসি। দুলা ভাই, টাকা দিন। আরে ভাই, মিথ্যে কথা বলেছে, আমার কাছে কোনো টাকা নাই। ভাইয়া মিথ্যে বলতে পারে না। ছোঁয়া, তোর বরকে বল টাকা দিতে, নয়তো আমি তোর থেকে নিয়ে নিব। ভাই এভাবে আমাকে বাস দিবে আমি ভাবতেও পারিনি। কি আর করার, নিজের পকেট থেকে টাকা বের করে দিতে হলো। বাবু ভিতরে আসতেই আমি বসা থেকে উঠে বাবুর পা ছুঁয়ে সালাম করতে গেলে বাবু আমার হাত ধরে এক টানে ওর বুকে জড়িয়ে নিয়ে বলে, তোমার জায়গা ওখানে না বউ, তোমার জায়গা আমার এই বুকে। খুশি মুচকি হেসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি একটু পর খুশিকে বুক থেকে তুলে কপালে চুমু দেই। এরপর বাবু আমাকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দেয়। আমি চোখ বন্ধ করে আছি। বাবু আমার পাশে শুয়ে কপালে কিস করে। আমি কেঁপে উঠি। এরপর বাবু আমার কোমর থেকে আঁচল সরিয়ে ওর একটা হাত দিয়ে আমার নাভির উপরে স্লাইড করতে থাকে। আমার পুরো শরীরে কারেন্ট খেলে যায়। ধীরে ধীরে বাবু আমার ঠোঁটে নিচে ঠোঁট ডুবিয়ে দেয়। এরপর কি হবে জানতে হলে বিয়ে করুন। আজকে আসছি, আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।